ওকে, আসেন তাহলে শুরু করে দেই। আমরা গত ক্লাসে এটা শুরু করতে পারিনি আসলে। আমাদের 5টা মডিউল আমরা পড়াশোনা করব। এর আগে যে প্রায় 6টা 7টা ক্লাস নিয়ে নিয়েছি, 6টা ক্লাস ইনফ্যাক্ট। তো সবগুলো আসলে বিভিন্ন ফাউন্ডেশনাল মানে কনসেপ্ট নিয়েছিল, অ্যাজাইল নিয়েছিল। তো আমরা যেগুলো এই লাস্ট 6টা ক্লাসে দেখেছি ওগুলোই আসলে দেখবেন যে বিভিন্ন জায়গায় আছে। তখন আমরা আসলে খুব ফাস্ট মুভ করব, যেটা অলরেডি মানে উই হ্যাভ ডাইভ ডিপ। হ্যাঁ, আমরা অলরেডি অনেক ডিপ গিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে লেসনটা আমরা শুরু করছি, গত ক্লাসে এখানে বলেছিলাম যে আমরা লেসন 1-এ আছি, যেটাকে আসলে লেসন 1 বা আমি অনেক সময় মডিউল 1 বলবো আর কি। সো 5টা মডিউলে আমরা 35 অথবা 36 টাস্ক অথবা টপিক আমরা কভার করব। সো এক্সাম কন্টেন্ট আউটলাইন যেটা আছে সেখানে 35 টাস্ক আছে, তার এগেনস্টে প্রতিটা টপিক আছে বিভিন্ন মডিউলে ভাগ করা। সো এক্সাম কন্টেন্ট আউটলাইন নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ আমরা এখন যা পড়বো সবই সেটাকে কভার করেই হবে। সো আমরা শুরু করছি বিল্ড এ টিম দিয়ে। এখানে 7টা টপিক আসলে টিম নিয়ে কিভাবে টিমটাকে আসলে আমরা ইফেক্টিভ করতে পারি। গত ক্লাসে আমি সবগুলো একটু ওভারভিউ দিয়েছিলাম। আমি জাস্ট আরেকবার দিয়ে শুরু করছি একটা ওয়ান লাইনার দিয়ে, যে বিল্ড এ টিমে আসলে আমরা প্রজেক্ট শুরু করব। এখন যে টিমটা কাজ করবে তাদেরকে আমরা তৈরি করব, এবং আমাদের পুরো টার্গেটই হচ্ছে একটা হাই পারফরমিং টিম তৈরি করা। এবং টিম একটা ভালো ইফেক্টিভ কাজ করার জন্য গ্রাউন্ড রুলস সেট করা দরকার। এই গ্রাউন্ড রুলস আমরা কয়েকটা জিনিস দেখবো। একটা হচ্ছে অ্যাটিটিউড বা বিহেভিয়ার, টিম মেম্বারদের কিরকম হবে সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে গ্রাউন্ড রুলস, যেমন 9টায় মিটিং শুরু হবে, হ্যাঁ, তারপর মিটিং এ 15 মিনিট মিটিং হবে। এই জিনিসগুলো আপনার গ্রাউন্ড রুলস। আর বিহেভিয়ার কি হতে পারে, যে আমি আসলে যখন একজন কথা বলবে তখন আসলে অন্য একজন যাতে আমরা তাকে মিউট করে না দিই, বসায় না দিই, এবং তার কথাটা আমরা শুনি। এগুলো হচ্ছে অ্যাটিটিউড এবং বিহেভিয়ার আমরা এক্সপেক্ট করি। সো সেগুলোকে আমরা এই গ্রাউন্ড রুলস এর মধ্যে পড়বো। তারপর নেগোসিয়েট টিম প্রজেক্ট এগ্রিমেন্টস, মানে প্রজেক্টে কাজ শুরু করব। এখন আমাদের সামনে যে চার্টার বা ভিশন আছে বা রোড ম্যাপ আছে, সেটাতে আমরা যাতে সব এগ্রি করি, এবং সেটা কিভাবে করব সেটার কিছু আমরা টেকনিক ওখানে দেখবো। তারপর টিম মেম্বারদের এম্পাওয়ার নিয়ে আমরা অ্যাজাইলে অনেকবার কথা বলেছি, যে আসলে নলেজ ওয়ার্কারদের নিয়ে কাজ করতে হলে তাদেরকে এম্পাওয়ার করতে হবে, তাহলে আসলে সবচেয়ে বেশি পারফর্ম করে তারা। এবং প্রয়োজনীয় ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। ট্রেনিং, কোচিং, মেন্টরিং, এই 3টে জিনিস আমরা এখানে আলোচনা করব। ট্রেনিং, কোচিং এবং মেন্টরিং। এরপরে ভার্চুয়াল টিম, যেহেতু অনেক প্রজেক্টে এখন আমরা ভার্চুয়ালি কাজ করছি, হ্যাঁ, এবং কোভিডে আসলে আমরা এটা আরো ইম্প্যাক্ট দেখেছি যে কিভাবে ভার্চুয়ালি কাজ করতে হয় এবং করতে হয়েছে আমাদের। তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আর লাস্টে আমরা লাস্ট যে টপিক, সেটা আসলে এই সামনের আগের টপিকগুলো সব র্যাপ আপ করা। এখানে হচ্ছে যে আমাদের প্রজেক্টের যে ভিশন, যেটাকে আমরা অনেক সময় বলি নর্থ স্টার, ধ্রুব তারা, সেটা যাতে সবাই ফোকাস থাকতে পারি যে আমরা কোন উদ্দেশ্যে প্রজেক্টটা করছি, পুরো টিম যাতে আমরা ফোকাস হই। এখানে আমরা টিম চার্টার, প্রজেক্ট চার্টার নিয়ে কথা বলবো। প্রজেক্ট চার্টার কিংবা অ্যাজাইল আমরা বলি অ্যাজাইল চার্টার, সেটা নিয়ে আমরা কথা বলে আমাদের এই লেসনটা শেষ হবে। সো আমরা শুরু করছি প্রথম টপিক দিয়ে। প্রথম টপিকটা হচ্ছে বিল্ড এ টিম। প্রতিটা টপিকের দেখবেন যে এই কয়েকটা জিনিস কিন্তু আছে। আমি একবার বলে দিচ্ছি যে আমাদের পুরো কোর্সটা 5টা লেসনে ভাগ করা। আমরা এখন একটা লেসনের ভিতরে ঢুকলাম। সেই লেসনে একটা টপিকের ভিতরে আমরা এখন ঢুকবো। ঠিক আছে, একটা টপিকে বিভিন্ন নলেজ ব্লকস থাকবে। মানে এই কাজটা করার জন্য কি কি নলেজ জানা দরকার আমার, হ্যাঁ, আমার কি কি কম্পিটেন্সি থাকা দরকার, কি কি স্কিল জানা দরকার, টুলস এবং টেকনিক গুলো কি, ডেলিভারেবলস গুলো কি, সেটা আমরা এখানে দেখবো। নলেজ ব্লকস বিভিন্ন স্লাইডে পাবেন। আর এরপরে র্যাপ আপ করা হবে, মানে নলেজ ব্লকে আমরা যা শিখলাম গাইডলাইনের মধ্যে একটা বা দুইটা পেজের মধ্যে সেই সামারিটা আছে, প্যারাফ্রেজিংটা আছে, যে আমরা এতক্ষণ কি বললাম এবং এখান থেকে আসলে আমাদের কি করা উচিত অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। এবং তারপরে প্রতিটা টপিকের কিছু অ্যাক্টিভিটিস আছে যেটা আমরা ক্লাসে বেশিরভাগই করাবো, এক্সারসাইজ আছে আর কি। ঠিক আছে, এই টপিকের এগেনস্টে। এবং যখন এই পুরো লেসনটা শেষ হবে তখন মাস্টারি বিল্ডার, এটা দেখবেন যে স্টুডেন্ট ম্যানুয়ালের লাস্টে আছে। সেখানে প্রতিটা লেসন, যে লেসন 5টা লেসন, প্রতিটা লেসনের প্রায় 20 থেকে 27টা করে প্রশ্ন আছে, যে ধরনের প্রশ্নগুলো আপনি পিএমপি এক্সামে পেতে পারেন। তবে সেই প্রশ্নগুলো আসলে খুবই সহজ, এত সহজ প্রশ্ন পিএমপি এক্সামে আসে না, কিন্তু সহজ রাখা হয়েছে এই জন্য যাতে আমরা আবার মানে হতাশ না হয়ে যাই। আমরা এইগুলো প্রতিটা করার চেষ্টা করবো ক্লাসে। হয়তো কিছু মিস হবে, যেটা আমি আপনাদের বলবো, আপনারা নিজেরা করবেন। সো আমরা স্টার্ট করছি প্রথম টপিক এ, বিল্ড এ টিম। টিম তৈরি করবো আমরা।
আচ্ছা, আমি একটু এখানে যখনই কোনো একটা টপিক শুরু করবো আমি আসলে মেনশন করে দেবো যে আসলে এই টপিকটা কিসের সাথে কানেক্টেড। যেমন এই বিল্ডের টিম, এবং এখানে টিম নিয়ে যত কথাবার্তা আছে, যে আরো 6-7টা টপিক আছে, স্পেশালি বিল্ডের টিমটা আসলে যদি আমরা PMBOK 6 সেশন বলি, তাহলে PMBOK 6 সেশনের একটা নলেজ এরিয়া আছে প্রজেক্ট রিসোর্স ম্যানেজমেন্ট। রিসোর্স ম্যানেজমেন্ট 9 নম্বর নলেজ এরিয়া। হ্যাঁ, 9 নম্বর, চ্যাপ্টার নম্বর 9। এটা পুরাটাই মোটামুটি এখানে আলোচনা আছে রিসোর্স ম্যানেজমেন্টের অনেক অংশ। হ্যাঁ, যদিও রিসোর্স ম্যানেজমেন্টের বিশাল চ্যাপ্টার, যেটা আসলে আরো অনেকটা জায়গায় আমরা দেখবো, কিন্তু মেইন থিমটা এখানে আছে। এবং যদি আমরা 7 এডিশন বলি, 7 এডিশন, তাহলে 7 এডিশনে পারফরমেন্স ডোমেন কয়টা? 8টা, তাই না? তার মধ্যে 2টা পারফরমেন্স ডোমেন আছে, টিম এবং স্টেক হোল্ডার। ঠিক আছে, এই 2টা পারফরমেন্স ডোমেন, স্টেক হোল্ডারটা 1 নম্বর পারফরমেন্স ডোমেন আর টিমটা 2 নম্বর পারফরমেন্স ডোমেন। এই 2টার সাথে এই টপিকটার কানেকশন আছে। এবং আমরা এখানে আরো যে টপিকগুলো পড়বো টিম রিলেটেড, এখানে 7টা আছে আর সামনে 7টা আছে, সবগুলো কিন্তু টিম, এই যে 7 এডিশনের কোথায় আছে, টিম পারফরমেন্স ডোমেনে এবং স্টেক হোল্ডার পারফরমেন্স ডোমেনে আছে। আর রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে 6 এডিশনের। অলরাইট, 6 সেশনের আরেকটা চ্যাপ্টার যেটা আছে 13 নম্বর চ্যাপ্টার, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, সেখানে আসলে স্টেক হোল্ডার নিয়ে আলোচনা আছে, তো সেগুলো আমরা বারবারই কভার করব। আর একটা চ্যাপ্টার আছে হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট, এটারও কিছু আমরা এখানে আলোচনা দেখবো, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, যদি এটার একটা ডেডিকেটেড চ্যাপ্টার আছে আমাদের এই স্টুডেন্ট ম্যানুয়ালে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, এগুলো আপনি লিখে নিন, বা যেহেতু ভিডিওতে থাকবে আপনার পরে ভুলে গেলেও এখান থেকে নিতে পারবেন। তাহলে প্রতিটা টপিকের শুরুতেই দেখবেন যে এরকম একটা পেজ আছে শুরুতেই। পেজটাতে বাম সাইডে হচ্ছে আমাদের ডেলিভারেবলস। ঠিক আছে, যে আমরা এখানে আসলে কি কি ডেলিভারেবল বা ডকুমেন্ট বা আর্টিফ্যাক্টস ইউজ করব। আর ডান সাইডে যেগুলো আমরা নাম দেখতেছি, যেমন রেসি ম্যাট্রিক্স, প্রি অ্যাসাইনমেন্ট টুলস, ভার্চুয়াল টিমস, এগুলো হচ্ছে টুলস এবং টেকনিকের নাম, যেগুলো আমরা এই ভিতরে ঢুকলে পাবো এগুলো। ঠিক আছে, সো এই জিনিসগুলো এখানে আলোচনা আছে। বাম সাইডের গুলো হচ্ছে ডেলিভারেবল আর ডান সাইডের গুলো হচ্ছে টুলস অ্যান্ড টেকনিক, যেটা আমাদের এই বিল্ড টিম করতে গিয়ে কাজে লাগবে, এগুলো আলোচনা ভিতরে আছে। আমি হয়তো শুরুতে কিছু আলোচনা করব, যেমন রেসি ম্যাট্রিক্সটা যদি আমরা টুলস থেকে আসি, রেসি ম্যাট্রিক্স নিয়ে কেউ কাজ করেছি? রেসি চার্টও বলা হয় এটাকে। রেসি মানে হচ্ছে রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল, সি তে হচ্ছে কনসালটেড, আই তে হচ্ছে ইনফর্মড। হ্যাঁ, এটা নিয়ে আমরা দেখবো। এটা চমৎকার টুল, যেটা শুধু প্রজেক্ট ম্যানেজমেন্টের না, যে কোনো কাজে এটা ইউজ করতে পারি আমরা। হ্যাঁ, তো সেটা আমাদের লাগবে টিম বিল্ড করার সময়, কার কি রেসপন্সিবিলিটি, আমরা এটা দিয়ে আসলে এই টুলটা ইউজ করে করতে পারি। প্রি অ্যাসাইনমেন্ট টুল, বা এটা আসলে নামটা আরো বেটার হতো প্রি অ্যাসেসমেন্ট টুল হলে। তার মানে আমার টিমে, হ্যাঁ, আমার টিমে যে লোকজনকে আমি নেবো তাদেরকে আমি কিভাবে অ্যাসেস করে বুঝবো যে এরা আসলে আমার জন্য ফিট। তো সেই জন্য আমরা অনেকগুলো টুলের এখানে আলোচনা দেখবো, মানে এক্সাম্পল হিসাবে 4-5টা টুলের কথা এখানে আছে। আর ভার্চুয়াল টিমস যেহেতু কাজ করবে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা এখানে পাবো, যদি এ নিয়ে একটা ডেডিকেট টপিক আলাদা আছে। আর যেহেতু বিল্ড টিম নিয়ে কথা বলতেছি, আমরা এই জিনিসগুলো আমরা এখান থেকে তৈরি করবো আসলে ডেলিভারেবল বা আইটুল হিসাবে। স্কিল লিস্ট, তার মানে আমার এই প্রজেক্টে যে ধরনের প্রজেক্ট তার উপর ডিপেন্ড করে আমার কি কি স্কিল লাগবে, তাই না? এটা আমরা কিন্তু ঠিক করি শুরুতে, যে আমি কনস্ট্রাকশন প্রজেক্ট করছি, তাহলে আমার আর্কিটেক্ট লাগবে, আমার সিভিল ইঞ্জিনিয়ার লাগবে, আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, আমার ফোরম্যান লাগবে, আমার এস্টিমেটর লাগবে। এগুলো হচ্ছে আমার স্কিল লিস্ট। তারপরে টেকনোলজি, আসলে মেইনলি ভার্চুয়াল টিম বা অন্যান্য কাজে আমরা টেকনোলজিতে সব জায়গায় আমরা ইউজ করবো। রিসোর্স শিডিউলটা জানতে হবে, রিসোর্সকে কখন আমার কাজে লাগবে সেটা আমাদের কিন্তু এখানে আমরা ডিফাইন করবো। রিসোর্স শিডিউলটা, রিসোর্সের রেট জানতে হবে, তাহলে আসলে আমি ট্রেড আপ করতে পারবো যে খুবই কস্টলি রিসোর্স আমি নেবো, নাকি আসলে আমার যেহেতু বাজেট কম তাহলে আমি কি করব, ট্রেড অফ। সো রেটস আমাদের লাগবে। আর বিল্ডের টিমের লাস্ট বিষয়টা হচ্ছে রিসোর্স অ্যাসাইনমেন্ট। আমরা যে রিসোর্স গুলোকে দিয়ে টিম তৈরি করলাম, সেগুলোকে তাদেরকে আমরা বিভিন্ন কাজে ইনভলভ করলে সেটাকে আমরা বলতেছি রিসোর্স অ্যাসাইনমেন্ট। সো এই জিনিসগুলো আমরা এখানে ভিতরে আলোচনা দেখবো। তাহলে এখানে প্রথমে ডেফিনেশন আছে একটা, হ্যাঁ, যে আমরা আসলে আমি বললাম যে এই টপিকটা কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড টু 6 সেশনের রিসোর্স ম্যানেজমেন্ট চ্যাপ্টার। এবং রিসোর্স ম্যানেজমেন্ট চ্যাপ্টার ডেফিনেশন কিন্তু এইটা: project resource management includes the process to identify, acquire and manage the human resources needed to successfully complete a project. ঠিক আছে,
আমাদের প্রজেক্টের জন্য আইডেন্টিফাই করতে হবে কাদেরকে লাগবে, তাদেরকে অ্যাকুয়ার করতে হবে এবং ম্যানেজ করতে হবে। এই কয়েকটা আমরা কাজ করব যখন আমরা বিল্ড এ টিম করব। এবং প্রজেক্ট টিমের একটা ডেফিনেশন আছে, সবাই এটা খেয়াল করেন, যখন এরকম বইয়ের ছবি পাবেন, এরকম বইয়ের ছবি নিচে ডেফিনেশন লেখা আছে, তখন আসলে একটা ডেফিনেশন দেওয়া আছে প্রজেক্ট টিম কাকে বলে। এই ডেফিনেশনটা মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট একবার পড়বেন এবং ইন্টারনালাইজ করবেন আর কি, বুঝবেন যে আচ্ছা এটা কি বলে, তাইলে হয়ে গেল। মেমোরাইজেশন ইজ নট রিকোয়ার্ড। সো প্রজেক্ট টিম কাকে বলে? A set of individuals who support the project manager in performing the work of the project to achieve its objective. তাকে আমরা প্রজেক্ট টিম বলি। শেষ, এটা ব্যাখ্যার কিছু নাই। এরপরে প্রজেক্ট টিম যখন আমরা তৈরি করব তখন আসলে কয়েকটা স্টেপ ফলো করতে হয়। এটা একটু আমি একটু হোয়াইট বোর্ডে যাব, তাহলে আমার মনে একটু বেটার হবে। একটু হোয়াইট বোর্ডে যাব। লেট মি শেয়ার মাই হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড কি দেখা যাচ্ছে? আমরা যখন রিসোর্স নিয়ে কাজ করি তখন আসলে কয়েকটা স্টেপ আমরা ফলো করি, কয়েকটা স্টেপ ফলো করি, মানে টিম বানানোর সময়, বিল্ড টিম করার সময়। এক নম্বর হচ্ছে আমরা যেটা করি প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মানে আমাদের কি কি রিসোর্স লাগবে সেটা আমরা প্ল্যান করি, হ্যাঁ, এবং কিভাবে অ্যাকোয়ার করবো, তাদেরকে কিভাবে ডেভেলপ করব এবং তাদের থ্রু আউট দ্য প্রজেক্ট কিভাবে ম্যানেজ করব, সেটা আমরা প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্টে করি। আমি আসলে 6 সেশনের অ্যাঙ্গেল একটু আলোচনা করতেছি। 6 সেশনে আসলে স্টেপ বা অ্যাক্টিভিটি বলতে আমি প্রসেস বোঝাচ্ছি। হ্যাঁ, এই রিসোর্স নিয়ে 6-7টা প্রসেস আছে। প্রথমে করতে হয় প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স, মানে প্রজেক্টের কাজ করার জন্য কি কি টাইপের রিসোর্স লাগবে, এবং এখানে একটু লিখে রাখেন কি কি টাইপের, টাইপ এবং কোয়ান্টিটি। হ্যাঁ, মেইনলি এই দুটো জিনিস, কি টাইপের রিসোর্স লাগবে এবং তাদের কোয়ান্টিটি কি হবে। তার মানে আমার যদি বলি যে আমার আর্কিটেকচার ইঞ্জিনিয়ার লাগবে, আর্কিটেক্ট, তাহলে আর্কিটেক্ট কজন লাগবে? টাইপ হচ্ছে আর্কিটেক্ট, কোয়ান্টিটি হচ্ছে আমার 2জন আর্কিটেক্ট লাগবে। হ্যাঁ, এবং তারা কত সময়ের জন্য লাগবে। আর একটা হচ্ছে আমাদের রিসোর্সের টাইমিংটা, মানে কত ডিউরেশন, সে কত সময় লাগবে, যেটাকে আমরা আসলে এফোর্ট বলি বা ম্যান আওয়ার বলি। তার কতটুকু এফোর্ট লাগবে এই প্রজেক্টে, সে কি 1 মাসের জন্য লাগবে নাকি পুরো প্রজেক্টে লাগবে, এটাকে আমরা বলি এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স। এরপরে যেটা কাজ করি আমরা সেটা হচ্ছে যে আমরা অ্যাকুয়ার করি। শুধু তো প্ল্যান করলে হবে না, তাই না? টিমটাকে অ্যাকুয়ার করতে হবে। সবাই যে আমার ইয়াতে থাকবে, টিমের মধ্যে থাকবে এরকম না, দেখা যাবে আমার অন্য ডিপার্টমেন্টে আছে। আমাদের টার্গেট হবে ক্রস ফাংশনাল টিম বানানো এবং জেনারেলাইজ স্পেশালিস্ট টিম বানানো, টি শেপ। তো আমি টিমকে অ্যাকুয়ার করবো, এটা আবার বাইরে থেকেও রিক্রুট মানে ইয়া লাগতে পারে, আপনার প্রক্রিউরমেন্টও করতে হতে পারে। তো এটা হচ্ছে অ্যাকুয়ার টিম মধ্যে, ওইটা আমরা বুঝাচ্ছি যে আমরা যেটা প্ল্যান করেছি যে কি কি স্কিল লাগবে, কি কি রোল লাগবে, সেগুলোকে আমরা কিভাবে অ্যাকুয়ার করবো ইনসাইড দ্য অর্গানাইজেশন এন্ড আউটসাইড দ্য অর্গানাইজেশন। তারপর যে কাজটা আমরা করি ডেভেলপ টিম। টিমটা শুধু অ্যাকুয়ার করলে হবে না, কিন্তু টিমের মধ্যে আমরা জানি একটা প্রজেক্টের সাকসেস হবে কি হবে না সেটা কিসের উপর ডিপেন্ড করে? হাউ টিম পারফর্মস, তাই না? টিম তো আসল, পিপল ছাড়া আর কোনো কিছু আছে? পিপল ছাড়া কিন্তু সবকিছু ফেল। সো এই যে পিপল ফ্যাক্টর যদি ঠিকমতো কাজ না করে অ্যাজ এ টিম, আমি এই কথাটা সবসময় বলি যে টিম যদি ডাজন্ট ওয়ার্ক অ্যাজ এ টিম তাহলে কিন্তু এই প্রজেক্ট ফেল করবে। একদম আমাদের বন্ডিংটা থাকতে হবে। সো ডেভেলপ টিমের দুইটা কিন্তু পার্সপেক্টিভ আছে, একটা হচ্ছে টিমের বন্ডিং তৈরি করা, সলিডারিটি তৈরি করা, হ্যাঁ, মানে অ্যাজ এ টিম যাতে আমরা ডেভেলপ হতে পারি, হ্যাঁ, অ্যাজ এ টিম যাতে আমরা তৈরি হতে পারি সেটা। আর 2 নম্বর হচ্ছে ট্রেনিং, কোচিং, মেন্টরিং, যেটা আমরা বললাম, ট্রেনিং, কোচিং, মেন্টরিং, এগুলো দিয়ে যদি কোনো স্কিল গ্যাপ থাকে আমাদের, সেই স্কিলটাকে আমাদেরকে ডেভেলপ করা। তাহলে এখানে 2টা ডেভেলপ বলতেছি কিন্তু আমি। একটা হচ্ছে আমাদের টিমের বন্ডিং বা অ্যাজ এ টিম, হ্যাঁ, কোহেসিভনেস আমাদের মধ্যে আছে কিনা সেইটা ডেভেলপ করা, যেটা আসলে সফট স্কিল, সফট ব্যাপার। আর যেটা হার্ড ব্যাপার সেটা হচ্ছে আমাদের যদি কোনো স্কিল গ্যাপ থাকে তাহলে সেটাকে ট্রেনিং এর, কোচিং এর, মেন্টরিং এর থ্রুতে স্কিল আপ করা, হ্যাঁ, আপ স্কিল করা। এটা হচ্ছে ডেভেলপ টিমের উদ্দেশ্য। এরপরে নেক্সট যে স্টেপটা আমরা করি সেটা হচ্ছে ম্যানেজ টিম। তার মানে এখন টিম ইজ রেডি, এখন আমরা ম্যানেজ করব যাতে তারা ঠিক মতো তাদের কাজগুলো করে। ঠিক আছে, এই ম্যানেজ টিম হচ্ছে টিমকে জাস্ট ম্যানেজ করা, যেটা আমরা ডে টু ডে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজারের মেইন কাজ হচ্ছে টিমকে ম্যানেজ করা। তাহলে কয়টা বললাম আমরা? 5টা বললাম, তাই না? হ্যাঁ, এর বাইরে আরেকটা আছে, সেটাকে আমরা বলি কন্ট্রোল রিসোর্স।
এই কন্ট্রোল রিসোর্স শব্দটা একটু মনে রাখতে হবে। এই কন্ট্রোল রিসোর্স হচ্ছে ফিজিক্যাল রিসোর্স, ঠিক আছে? রিসোর্স কিন্তু দুই প্রকার ব্রডলি, একটা হচ্ছে পিপল রিসোর্স, একটা কি ফিজিক্যাল রিসোর্স, যেটাকে আমরা নর্মালি প্রজেক্টে বলি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কিংবা ইকুইপমেন্ট, ম্যাটেরিয়াল, এগুলোকে আমরা ফিজিক্যাল রিসোর্স বলি। দুইটা মেইন রিসোর্স, তাই না? একটা হচ্ছে ফিজিক্যাল রিসোর্স, একটা হচ্ছে পিপল রিসোর্স কিংবা টিম রিসোর্স। তো কন্ট্রোল রিসোর্স শব্দটা এটা শুধু ফিজিক্যাল রিসোর্স কন্ট্রোলের জন্য, আপনার সাপ্লাই এবং ডিমান্ড ঠিক আছে কিনা, আপনার এত বস্তা সিমেন্ট লাগবে, এত সিএফটি বালু লাগবে, হ্যাঁ, এতগুলো ম্যাটেরিয়াল লাগবে, হ্যাঁ, 1 লাখ ব্রিক্স লাগবে, এগুলোকে ঠিক আছে কিনা, ঠিক মতো ডিমান্ড আমরা মিট করছি কিনা, সাপ্লাই ঠিক আছে কিনা, না হলে প্রজেক্টের সমস্যা হবে। এটিকে আমরা কন্ট্রোল রিসোর্স বলতেছি, ঠিক আছে? তাহলে এখন বলেন আমাদের এই তিনটা খেয়াল করেন, এই তিনটা কিন্তু টিম নিয়ে, তাই না? মানুষ নিয়ে না, এই তিনটা কিন্তু একদম সলিডলি মানুষ নিয়ে, পিপল নিয়ে। টিমকে অ্যাকোয়ার করতে হবে, ডেভেলপ করতে হবে, ম্যানেজ করতে হবে। আর এই দুইটা তো বুঝতেছি যে সবকিছুরই প্ল্যান। রিসোর্স মানে প্ল্যান, রিসোর্স ম্যানেজমেন্ট মানে ফিজিক্যাল রিসোর্সও প্ল্যান করতে হবে, পিপল রিসোর্সও প্ল্যান করতে হবে। আর এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স, এটা দুইটাই কি টাইপের, মানে হচ্ছে প্রথমেই হচ্ছে টাইপ কি ফিজিক্যাল নাকি পিপল, তারপর তার ভিতরে ঢুকবো আমরা যে ফিজিক্যালের মধ্যে কি কি বা পিপলের মধ্যে কি কি, তারপরে কোয়ান্টিটি এবং এফোর্ট। সো সবাই এটা একটু মনে রাখি যে কন্ট্রোলকে, রিসোর্সকে আসলে কন্ট্রোল করা যায় না, পিপল রিসোর্সকে ইউ ক্যানট কন্ট্রোল পিপল, ঠিক আছে? এই আমার বাসায় এখন আমি যদি আমার ওয়াইফকে বলি যে আমি তো তোমাকে কন্ট্রোল করি, তাহলে রাতে আর খাওয়া হবে না। সো এই জন্য মানুষের সাথে আপনি কন্ট্রোল শব্দ ইউজ করবো না, আমরা বলবো যে আমরা আসলে টিমকে ম্যানেজ করবো। এই জন্য তাহলে কি মানুষের কন্ট্রোল লাগবে না? অবশ্যই কন্ট্রোল লাগবে, শব্দটা আমরা কন্ট্রোল ইউজ করবো না। আমরা আসলে তাদের পারফরমেন্স মেজার করা, অ্যাসেস করা, এগুলো আসলে আমরা ম্যানেজ টিমের মধ্যেই করবো, যে আসলে তারা আসলে পারফরমেন্স বাড়ছে কিনা, সে আসলে টিমের সাথে কাজ করতে পারছে কিনা, সে আসলে টিম প্লেয়ার কিনা, সেগুলো আমরা এখানে দেখব। সো আমরা এখানে এই যে বিল্ড এ টিম টপিকটাতে কিন্তু আসলে পিপল নিয়ে মেনলি কথা বলবো, হ্যাঁ, এবং এখানে যে আরো 6টা টপিক আছে সবগুলো মেনলি পিপল নিয়ে। এখানে আর একটু যদি আমরা একটু ভাগ করি তাহলে একটু খেয়াল করেন যে এখানে এই তিনটা হচ্ছে আসলে এক্সিকিউশন, ঠিক আছে? ওই যে আমাদের 5টা প্রসেস গ্রুপ বলেছিলাম সিচুয়েশনে, এটা হচ্ছে প্রজেক্টে এক্সিকিউশনে এই কাজটা করতে হয়। আর এই দুইটা কাজ কিসে বলেন তো? প্ল্যানিং। আমরা নাম শুনে কিন্তু বুঝতে পারছি, তাই না? নাম দেখে বুঝতে পারছি, কোনো 6 সেশন পড়ার দরকার নেই। এখানে আমি যা পড়াবো এবং আমাদের স্লাইডে যা আছে ওটি পড়লে 6 সেশন পড়া হয়ে যাবে। আর কন্ট্রোল রিসোর্স, এটা কোন প্রসেস গ্রুপে হওয়ার কথা? কন্ট্রোল এন্ড মনিটরিং। হ্যাঁ, মনিটরিং এন্ড কন্ট্রোল, ঠিক আছে? মনিটরিং এন্ড কন্ট্রোল, তাও শুধু কিসের মনিটরিং কন্ট্রোল? ফিজিক্যাল রিসোর্সের, নট পিপল রিসোর্স। পিপল রিসোর্সকে আমরা যদি মনিটর করতে হয় বা ম্যানেজ করতে হয় সেটা আমরা এখানেই করব, ঠিক আছে? মনিটরিং কন্ট্রোল পিপলের এখানেই হয়ে যাবে। আমি এটা একটু সেভ করে রাখলাম। এবার আমরা চলে যাচ্ছি আবার স্লাইডে। স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখলে ওই কথাগুলো আছে যে আমাদের আসলে এস্টিমেট করতে হবে, অ্যাকুয়ার করতে হবে, ম্যানেজ করতে হবে, যে কথাগুলো আমি একটু স্টেপ করে দেখালাম, যেগুলো আসলে পিএম বক্সে আপনার 6 সেশনে আছে। আর টিমস এর পারফরমেন্স ডোমেন যদি পড়েন দেখবেন যে খুবই সিম্পল আকারে বলা আছে। হ্যাঁ, আজকে ক্লাস শেষ হয়ে গেলে অবশ্যই আপনারা এর মাঝখানে নেক্সট মঙ্গলবারের আগে আপনারা অবশ্যই 7 এডিশনের হ্যাঁ স্টেক হোল্ডার, পারফরমেন্স ডোমেইন স্টেক হোল্ডার এবং পারফরমেন্স ডোমেইন টিম, এই দুটো জাস্ট একটু রিডিং করবেন। হ্যাঁ, ভালো লাগবে। এবং টিমের মধ্যে দেখবেন লিডারশিপ নিয়ে অনেক কথাবার্তা আছে, যেগুলো আমরা আগে একটু কভার করেছি অ্যাজাইলে। লিডারশিপ নিয়ে বেশ ভালো কিছু আলোচনা আছে, যেহেতু টিমকে 7 এডিশনের 2টা পারফরমেন্স ডোমেইন, 1 নম্বর পারফরমেন্স ডোমেইন হচ্ছে স্টেক হোল্ডার, 2 নম্বর হচ্ছে টিম। এই দুটো আমরা একটু করবো। আচ্ছা, তাহলে আমরা দেখেন প্রজেক্ট টিম তৈরি করার সময় ইফেক্টিভ টিম এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। শুধু টিম বানালে হবে না, টিম যাতে ঠিকমতো কাজ করতে পারে তাকে সেই এনভায়রনমেন্ট কিন্তু দিতে হবে। এটা আমরা অনেক সময় খেয়াল করি না, ঠিক আছে? আমি একটা খুব ভালো স্পেস পাইছি, হ্যাঁ, খুবই চমৎকার রুম পাইছি, খুব হ্যাপি। আমার টিমের কি কেমনে বসলো, কি করতেছে না করতেছে কিছুই খেয়াল করি না আমরা। এগুলো কিন্তু আসলে প্রোডাক্টিভ টিম তৈরি করা যাবে না। সো এগুলো আমরা খেয়াল করি, আমি দেখতেছি অনেকে এই জিনিসগুলো খেয়াল করে না। মানে আমরা নিজে পেয়ে গেছি অ্যাজ এ ম্যানেজার বা অ্যাজ এ জিএম
তো আমার আর কোনো খেয়াল নাই যে আমার টিমে যে এই 10 জন বা 15 জন নিয়ে কাজ করবো আমি, তারা কিভাবে বসছে, তাদের সবকিছু ঠিক আছে কিনা, নয়েজ তৈরি হচ্ছে কিনা, কাজের এনভায়রনমেন্টটা ঠিক আছে কিনা, কিছুই কিন্তু আমরা খেয়াল করি না। ইভেন আপনার চেয়ারটা তার বসার মতো হয়েছে কিনা, টেবিল ঠিক আছে কিনা, হ্যাঁ, এগুলোও দেখা উচিত। এগুলো অনেকে আমরা খেয়াল করি না। সে খাওয়ার প্যাচটা কখন লাঞ্চ করবে, কোথায় করবে, তার একটা গেস্ট আসলো সে কোথায় আসলে মিট করবে, তার একটা ফোন আসলো পার্সোনাল, সে ওটা কোথায় ফোনটা রিসিভ করবে, আমরা কোনো কিছু প্ল্যান করি না। এগুলো কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে, না হলে আসলে মানে যে আমরা বন্ডিং বলতেছি এটা কিন্তু তৈরি হবে না যদি শুধু আমরা আমাদের নিয়েই ব্যস্ত থাকি। তারপরে যেটা ওই যে ম্যানেজ টিম, মানে পারফরমেন্সে কিন্তু দেখতে হবে আসলে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। তারপর টিমের মধ্যে অনেক কনফ্লিক্ট হবে, বিভিন্ন ইস্যুজ আসবে, সেগুলো আমাদের রিজলভ করতে হবে। এগুলো আসলে প্রজেক্ট টিম ম্যানেজমেন্টের মেইন কাজ। এই যে প্রথমে আমাদের কি করতে হবে, টিম মেম্বার রিকোয়ারমেন্ট বুঝতে হবে, তাই না, যে কাদের কাদের আমাদের লাগবে। এখানে কয়েকটা জিনিস খেয়াল করতে বলেছে, দেখেন এই প্রতিটা বক্সে আসলে কয়েকটা মানে হেডস আপ আছে। 1 নম্বর হচ্ছে আমরা যখন টিম তৈরি করব, 1 নম্বর দেখে আমি লাল কালারে লিখে রেখেছি স্পপ। এই শব্দটা কর্পোরেটে খুব ইউজ হয়, স্পপ রাখা যাবে না। স্পপ মানে হ্যাঁ, দেখা যাচ্ছে ওখানে সিঙ্গেল পয়েন্টস অফ ফেইলুর। তার মানে আমি কোন একটা ব্যাপারে একটাই রিসোর্স রাখলাম, তাহলে কি হবে, যদি সে চলে যায় বা সে যদি অসুস্থ হয়ে যায়, পুরো প্রজেক্ট দেখা যাবে স্টাক হয়ে আছে। এটা যাতে না হয়, ঠিক আছে, এই জন্য প্রথমেই খেয়াল করতে হবে যাতে আমরা এরকম না করি, স্পট যাতে তৈরি না হয়। এবং আরেকটা প্রবলেম আমি দেখতেছি, হ্যাঁ টি শেপ এমপ্লয়িকে ইয়ে করতে হবে বেশি। হ্যাঁ, সেটা পরের বক্সে আছে, দেখবেন যে জেনারেল স্পেশালিস্ট নিতে হবে, মানে টি শেপ পিপল নিতে হবে। ওই যে পরের বক্সে দেখেন আছে টি শেপ পিপল। কিন্তু আমি প্রথম বক্সে বলতেছি যে আসলে আমরা এমন যাতে না করি যে আসলে একজনই থেকে যায় এবং দেখা যায় যে সেই আসলে না থাকলে আমাদের কাজ আটকে যাচ্ছে, এরকম যাতে না হয়। এই জন্য আমরা জেনারেল স্পেশালিস্ট নিতে পারি কিংবা ব্যাকআপ প্ল্যান রাখতে পারি। আর ডান দিকের লাস্ট বক্সে যেটা আছে যে শুধু মানুষ নিয়ে কাজ করলেই হবে না, ফিজিক্যাল রিসোর্স এগুলো কিন্তু এনশিওর করতে হবে, তার ইকুইপমেন্ট আছে কিনা, ল্যাপটপ আছে কিনা, আমরা যেটা একটু বলতেছিলাম বসার প্লেস ঠিক আছে কিনা, ইভেন অ্যাক্সেস রাইট আছে কিনা। অ্যাক্সেস রাইট মানে কি, আমি সাইটে যাব, আমার আসলে পাসই নাই, যে সাইটে ঢোকার আমার পাস নাই, বা আমি ডেটা সেন্টারে কাজ করবো আমার পাস নাই, সার্ভারে ঢুকবো কিন্তু সার্ভারে আমার কোনো অ্যাক্সেস নাই, তাই তো আমি কাজ করতে পারবো না। এগুলোকে এনশিওর করতে হবে, ঠিক আছে। এরপর একটা ডেফিনেশন আছে, তাই না, কি ডেফিনেশন, স্টেক হোল্ডার কাকে বলে। এই যে আমরা এই চ্যাপ্টারটাতে কিন্তু স্টেক হোল্ডার এবং রিসোর্স দুইটাই কিন্তু খুবই মানে কোলাবোরেটলি পড়বো আর কি, পাশাপাশি। এই জন্য আমি দুইটা আপনাদের পড়তে বললাম 7 এডিশন থেকে। সো স্টেক হোল্ডার তো ডেফিনেশন আমরা মোটামুটি সবাই জানি, এখানে লেখেন লেখা আছে, সবাই পড়েন একটু, নিজেরা পড়েন। ঠিক আছে, আমরা খুবই সংক্ষেপে বলি, যাদের কোনো স্টেক আছে এই প্রজেক্টে তাদেরকে আমরা স্টেক হোল্ডার বলি। এটা টিম মেম্বার তো আছেই, অনেকে আবার বলে যে টিম মেম্বার স্টেক হোল্ডার না, অনেকের মাথায় এটা আছে যে স্টেক হোল্ডার বোধহয় বাইরে। আপনার টিম মেম্বার আপনার সবচেয়ে কাছের স্টেক হোল্ডার, সবাই যাদের এনি স্টেক প্রজেক্টে আছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, কয়েকটা জিনিস, একটা হচ্ছে স্টেক হোল্ডার কিন্তু ইন্ডিভিজুয়াল পার্সন হতে পারে, তাই না, তার মানে আপনার ইন্ডিভিজুয়াল প্রতিজন, আপনার স্পন্সর, তারপরে আপনার ম্যানেজার, আপনার এইচআর ম্যানেজার, আপনার প্রকিউরমেন্ট ম্যানেজার, সবাই কিন্তু আপনার স্টেক হোল্ডার। আবার গ্রুপ হতে পারে, গ্রুপ মানে ডিপার্টমেন্ট, আপনার অন্য একটা ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, এরা কিন্তু আপনার স্টেক হোল্ডার। আবার লেবার গ্রুপ আছে না, অফিসার্স গ্রুপ, লেবার গ্রুপ, কিন্তু নানান ধরনের কিন্তু গ্রুপিং আছে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো স্টেক হোল্ডার। আরেকটা জিনিস আমরা অবশ্যই মিস করি, অর্গানাইজেশন। এই যে আপনি একটা বাড়ি বানাবেন, তাহলে সিটি কর্পোরেশন আপনার স্টেক হোল্ডার না, রাজুক আপনার স্টেক হোল্ডার না, ঢাকায় যদি বাড়ি বানান, যে নানান কিন্তু অথরিটি আছে অ্যাজ এ ইনস্টিটিউট বা অর্গানাইজেশন, তারা কিন্তু আপনার খুবই বড় একজন স্টেক হোল্ডার। তাদেরকে যদি আইডেন্টিফিকেশন মিস করেন এবং তারা কি চায়, তাদের কি কি রিকোয়ারমেন্ট আছে, সিটি কর্পোরেশন অ্যাপ্রুভাল লাগবে, বিভিন্ন ডকুমেন্টেশন আছে, এগুলো না করে কাজ শুরু করলে অ্যাট এনি টাইম আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। সো এই তিনটে স্টেক হোল্ডারকে আপনাকে আইডেন্টিফাই কিন্তু করতে হবে, এবং তাদের রিকোয়ারমেন্ট কি, ইন্টারেস্ট কি, এক্সপেকটেশন কি, এগুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে, স্টেক হোল্ডার যখন আপনি আইডেন্টিফাই করবেন। তো স্টেক হোল্ডার নিয়ে কাজ করতে গেলে প্রথম কাজ হচ্ছে স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করা, তারপরে অ্যানালাইজ করা বা অ্যাসেস করা যে আমরা স্টেক হোল্ডারের কি কি রিকোয়ারমেন্ট আছে, এক্সপেকটেশন আছে, ইন্টারেস্ট কি, পাওয়ার কি,
এই জিনিসগুলোকে অ্যাসেস করতে হয়, তারপর আসলে তাদেরকে আমরা কিভাবে এনগেজ করবো বা ম্যানেজ করবো তার প্ল্যান করতে হয়। সো স্টেক হোল্ডারের কয়েকটা ধাপ আছে, আমি একটু পরে হয়তো আলোচনা করবো। আর 7 এডিশনে স্টেক হোল্ডার চ্যাপ্টারটা দেখবেন 7 এডিশনে খুবই ছোট, আমার মনে হয় 4-5 পেজ। আমি আপনাদের একটু দেখিয়ে দেবো যে 7 এডিশনে ওটা কিভাবে আছে, খুবই সিম্পল আকারে আছে, আপনারা জাস্ট একটু পড়ে নিলেই বুঝতে পারবেন। আমি একটু পরে আরো একটু ডিটেল আলোচনা করবো স্টেক হোল্ডার নিয়ে। সো স্টেক হোল্ডার, দেখেন স্টেক হোল্ডারের কিন্তু কয়েকটা আসলে ধাপ আছে, আমি এটা একটু এখানে আলোচনা করে ফেলি তাহলে একটু সুবিধা হবে। যে আপনারা কি খেয়াল আছে যে আমাদের 6 এডিশনে আমাদের ইনিশিয়েশনে কয়টা প্রসেস ছিল? ইনিশিয়েশনে ইনিশিয়েশন প্রসেস গ্রুপে দুইটা ছিল, তাই না? ফিগারটা দেখা যাচ্ছে জি ভাই, টেবিলটা, নাকি আসে নাই? আসছে না? আসছে। হ্যাঁ, এখানে দেখেন চার্টার ছিল আর লাস্টে কি ছিল? স্টেক হোল্ডার। হ্যাঁ, সো এখানে কিন্তু প্রথম কাজে হচ্ছে স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করা, তার মানে শুরুতে কিন্তু এটা করতে হবে। সবাই খেয়াল করেন, স্টেক হোল্ডার আইডেন্টিফাই করার পরে ওই যে আমরা ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাই করতে হবে, গ্রুপ করতে হবে এবং অর্গানাইজেশন করতে হবে। করার পরে কি করতে হয়, তাদেরকে আসলে আমরা একটা ডকুমেন্টে তাদেরকে রেজিস্টার করে লিখে রাখি। সেই ডকুমেন্টের নাম হচ্ছে স্টেক হোল্ডার রেজিস্টার। এই কথা, এটা অনেকবার আসবে। হ্যাঁ, এই ডকুমেন্টটা সব প্রজেক্টে খুবই জরুরি একটা ডকুমেন্ট, আমরা অনেকে এটা করি না। আপনারা মানে গভর্নমেন্ট প্রজেক্টে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে আমি দেখলাম ওরা প্রজেক্টের শুরুতেই বিশাল একটা ডকুমেন্ট তৈরি করছে, প্রায় বোধহয় 100 পেজ হবে, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট নিয়ে। একদম শুরুতে, প্রজেক্ট তখন ইনিশিয়েশনও হয় নাই, তার আগেই। হ্যাঁ, স্টেক হোল্ডার নিয়ে প্রায় 100-150 পেজে একটা ডকুমেন্ট তৈরি করেছে, কারা স্টেক হোল্ডার, তাদেরকে কিভাবে ম্যানেজ করবে, এনগেজ করবে, আগে থেকে ফোর্সি করেছে তারা। হ্যাঁ, মানে খুবই ম্যাচুর কাজ কিন্তু এগুলো। আমরা কিন্তু আমাদের প্রজেক্টে দেখা যায় স্টেক হোল্ডার রেজিস্টার বলতে কিছুই নাই, আমাদের কোনো প্ল্যানও নাই যে কিভাবে আমরা স্টেক হোল্ডার কারা এবং কিভাবে ম্যানেজ করবো, এমনি গতানুগতিক করে যাচ্ছি। কিন্তু আমরা অবশ্যই যাতে একটা স্টেক হোল্ডার রেজিস্টার মেনটেন করি। আমি দেখাবো যে স্টেক হোল্ডার রেজিস্টার কিভাবে তৈরি করতে হয়, একটা আমাদের এখানে একটা স্যাম্পল আছে, সেটা দেখবো। তাহলে স্টেক হোল্ডার রেজিস্টার, আইডেন্টিফাই স্টেক হোল্ডার, এখানে কিন্তু দুইটা পার্সপেক্টিভ, সবাই একটু লিখে রাখেন। আইডেন্টিফাই স্টেক হোল্ডার দুইটা পার্সপেক্টিভ, একটা হচ্ছে কারা কারা আমার স্টেক হোল্ডার তাদেরকে আইডেন্টিফাই করা, তার মানে কোন ইন্ডিভিজুয়াল, কোন গ্রুপ এবং কোন ইনস্টিটিউশন, এটা হচ্ছে এক ধরনের আইডেন্টিফিকেশন। সেকেন্ড আইডেন্টিফিকেশন হচ্ছে তাদের অ্যাসেসমেন্ট করে আইডেন্টিফাই করা যে তাদের এক্সপেকটেশন কি, রিকোয়ারমেন্ট কি, তাদের পাওয়ার কিরকম এই প্রজেক্টে, তাদের অথরিটি কিরকম, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা। তাহলে কিন্তু দুইটা আইডেন্টিফিকেশন, একটা হচ্ছে জাস্ট নাম আইডেন্টিফাই করা যে কে, কোন গ্রুপ, কোন অর্গানাইজেশন, আর তার সাথে সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, হ্যাঁ, আইডেন্টিফাই করা যে তাদের পাওয়ার কিরকম এই প্রজেক্টে, ইন্টারেস্ট কিরকম, তাদের রিকোয়ারমেন্ট কি, তাদের এক্সপেকটেশন কি এই প্রজেক্টে, ডিমান্ড কি। এই দুইটাই কিন্তু মেইন হচ্ছে আইডেন্টিফাই স্টেক হোল্ডারের মেইন কাজ। ঠিক আছে, তাহলে যখন স্টেক হোল্ডার আইডেন্টিফাই হয়ে গেল, তারপরে কিন্তু আমরা নেক্সট যে স্টেপটা করি সেটা হচ্ছে প্ল্যান স্টেক হোল্ডার এনগেজমেন্ট। তার মানে আমি লিস্ট পেয়ে গেলাম যে আমার এরা হচ্ছে স্টেক হোল্ডার। এখন আসলে আমাদেরকে প্ল্যান করতে হবে যে তাদেরকে আমরা কিভাবে এনগেজ করবো থ্রু আউট দ্য প্রজেক্ট। খুবই ইম্পর্টেন্ট, স্টেক হোল্ডার যদি ঠিকমতো এনগেজ না হয়, আমরা শব্দটা আগে পিএমবক আসলে 5th এডিশনে এটাকে বলতো প্রজেক্ট স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। সবাই খেয়াল করেছেন শব্দটা কি? এখন এনগেজমেন্ট, এখন এবং সব জায়গায় দেখবেন এখন এনগেজমেন্ট শব্দটা আছে, ম্যানেজমেন্ট শব্দটা নাই। ম্যানেজমেন্ট একটু অন্যরকম বোঝায় যে আমি স্টেক হোল্ডার ম্যানেজ করি, এনগেজমেন্ট কিন্তু আরো বেশি, মোর দেন ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমি এনগেজ করতে হবে কোন স্টেক হোল্ডারকে কোন জায়গায় কতটুকু সময়ের জন্য এবং কি পরিমাণ এনগেজ করতে হবে, দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল। সো সেটা আমরা প্ল্যান করবো যে কিভাবে আমরা স্টেক হোল্ডারকে এনগেজ করবো, তার কিছু আমরা টুল দেখবো, আচ্ছা আমি আলোচনা করবো সামনে। এইভাবে আমরা তাদেরকে এনগেজ করবো, প্ল্যান করবো যে কিভাবে আমরা এনগেজ করবো। এবং একটা এখানে খেয়াল করেন, এখানে একটা পার্সপেক্টিভ যেটা আমরা অনেকেই মিস করে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার কি মনে হয় আমরা কি বলতেছি এখানে যে স্টেক হোল্ডার এনগেজমেন্ট, তার মানে কি আমরা আমাদের প্রজেক্টে ধরেন 100 জন স্টেক হোল্ডার আছে, সবাইকে আমরা এনগেজ করবো, এটা কি এনগেজ করবো বুঝায়, নাকি এরকম পরিস্থিতি হবে যেখানে আপনার প্রজেক্ট টিম বা আমাকে এনগেজ হতে হবে তাদের সাথে, আমাকে এনগেজ হতে হবে, তাই না? দুইটা পার্সপেক্টিভ কিন্তু মাথায় রাখতে হবে, ওদেরকে এনগেজ করতে হবে, আবার আমাকে বিভিন্ন জায়গায় কিন্তু এনগেজ হতে হবে। স্পন্সরের সাথে সে তো এসে আপনার সাথে ইয়ে করবে না, আপনাকে এনগেজ হতে হবে। হ্যাঁ, তারপরে গভর্নমেন্টের অর্গানাইজেশন কখনো এসে বলবে না যে তুমি এটা করো নাই কেন, রাদার আমাকে এনগেজ হয়ে দেখতে হবে তাদের কি চাহিদা আছে।
কি কি ডকুমেন্টেশন আছে, কি কি অ্যাপ্রুভাল আছে, এটা আমরা খেয়াল করি। পার্সপেক্টিভ অনেকে মিস করে ফেলি, যে ভাবে যে সবাইকে এনগেজ করতে হবে। নো, অনেক বেশি হয়তো আপনাকে এনগেজ হতে হবে প্রজেক্টের নেচার অনুযায়ী। তাহলে এটা কোথায় গেল? এটা আমরা ইনস্টিটিউশনে করলাম, এটা করলাম প্ল্যানিং এ, ঠিক আছে। তারপরে এক্সিকিউশনে গিয়ে আমরা এই যে যেটা প্ল্যান করেছি সেটা আমরা ফলো করে এনগেজ করবো স্টেক হোল্ডারকে। আর মনিটরিং এ গিয়ে আমরা কি করব? মনিটরিং এর কিন্তু মেইন 2-3টা কাজ। সবাই খেয়াল করেন, মনিটরিং এ যে 12টা প্রসেস আছে না, সেগুলো বিভিন্ন জায়গায় আমরা পড়াতে গেলে মেনশন বলবো আমি বিভিন্ন ইয়াতে। 3টা জিনিস মনে রাখেন। 1 নম্বর হচ্ছে মনিটর স্টেক হোল্ডার এনগেজমেন্ট ডেট বা মনিটরিং এর মেইন কাজ হচ্ছে 1 নম্বর, আমরা যেটা প্ল্যান করলাম সেই প্ল্যানটা কি আসলে এক্সিকিউট হচ্ছে। এই যে এটা, এই যে এক্সিকিউশনটা আমরা করছি, সেটা কি প্ল্যান অনুযায়ী হচ্ছে নাকি হচ্ছে না, এটা মনিটর করা, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আমরা যে প্ল্যান করেছিলাম সেটা আসলে ইফেক্টিভ হয়েছে কিনা, তাই না? প্ল্যান করছে খুব বড় বড়, কিন্তু আসলে ইফেক্টিভ হয়নি। হ্যাঁ, মানে ইফেক্টিভ হয়নি, মানে যেরকম চেয়েছিলাম ওরকম আউটপুট পাচ্ছি না বা আউটকাম পাচ্ছি না। সো তার মানে ইফেক্টিভ হয়নি। তার মানে কি, এখানে কিন্তু বুঝতে পারছি যে তার মানে আমার প্ল্যান ঠিক হচ্ছে না, আরো চেঞ্জ করতে হবে। সো আমি কিন্তু এই 2টা মনে রাখতে হবে, অলওয়েজ কিন্তু কি হবে, চেঞ্জ হবে। কিন্তু এই এক্সিকিউশনে দেখে আমি মনিটরে গিয়ে কিন্তু আইডেন্টিফাই করবো যে ইফেক্টিভ না, তার মানে আমাকে চেঞ্জ করতে হবে। 2 নম্বর, 1 নম্বর বললাম মনিটর করা যে প্ল্যানটা এক্সিকিউট হয়েছে কিনা, 2 নম্বর বললাম যে ইফেক্টিভ হয়েছে কিনা, না হলে আমাদেরকে চেঞ্জ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে আমাদের কোনো চেঞ্জ আছে কিনা। চেঞ্জ মানে কি, ধর নতুন একটা স্টেক হোল্ডার আসলো, আচ্ছা, নতুন একজন স্পন্সর আসলো এরকম, বা নতুন কিছু রিকোয়ারমেন্ট আসলো যেটা আগে আইডেন্টিফাই করিনি আমরা। এই যে একটা চেঞ্জ আসলো স্টেক হোল্ডার রিলেটেড, সেটাকে আবার প্ল্যানিং এর মধ্যে ইনকর্পোরেট করা। এই 3টা প্রতিটা মনিটরিং এর একটা কমন কাজ। এই যে যতগুলো কোয়ালিটি বলেন, রিসোর্স বলেন, কমিউনিকেশন বলেন, এই 3টা কিন্তু মাথায় রাখবেন। একটা হচ্ছে প্ল্যান অনুযায়ী এক্সিকিউট হয়েছে কিনা, 2 নম্বর হচ্ছে ইফেক্টিভ কিনা, 3 নম্বর কোনো চেঞ্জ আছে কিনা, চেঞ্জটাকে আমরা কিভাবে আপডেট করবো, ঠিক আছে। সো এইটাই হচ্ছে মনিটরের কাজ। এটাও এই কাজগুলো কন্টিনিউয়াসলি কিন্তু হবে। এই যে 4টা কাজ আমরা দেখতেছি, আপনাদের কি মনে হয় এই 4টা কাজে কোনো কোনো একটা কাজ কি এরকম আছে যে একবার করলেই হবে প্রজেক্টে, নাকি কন্টিনিউয়াসলি করতে হবে? কন্টিনিউয়াস করতে হবে। আইডেন্টিফাই স্টেক হোল্ডার একবার করলে শেষ হবে না, নাকি আবার করতে হবে? আবার করতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে এগুলো তো লিভিং, অলওয়েজ এই প্রসেস গুলো কন্টিনিউয়াসলি করতে হবে। স্টেক হোল্ডার চেঞ্জ হবে, স্টেক হোল্ডার নতুন আসবে, অনেক কিছু ঘটবে কিন্তু। হ্যাঁ, সেগুলো কিন্তু অলওয়েজ আপনাকে আপডেট করতে হবে। এই জন্য স্টেক হোল্ডার রেজিস্টার এবং আমরা এই যে প্ল্যান স্টেক হোল্ডার এনগেজমেন্ট বললাম, এখান থেকে আরেকটা ডকুমেন্ট তৈরি হয়, সেটার নাম হচ্ছে স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান। হ্যাঁ, তো এই 2টা ডকুমেন্ট কিন্তু লিভিং ডকুমেন্ট, লিভিং ডকুমেন্ট, অলওয়েজ কিন্তু আপডেট হতে থাকবে। এই এক্সিকিউশনে গিয়ে মনিটরিং গিয়ে এগুলো অলওয়েজ কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট হতে থাকবে, ঠিক আছে। তাহলে আমি আবার স্লাইডে ব্যাক করছি। এখন স্টেক হোল্ডারকে যখন আমরা আইডেন্টিফাই করব, তখন আসলে যদি আমরা এরকম গ্রুপিং করি তাহলে কিন্তু একটু ইজি হয়, এবং এই গ্রুপ অনুযায়ী তারা যদি আমরা এনগেজমেন্ট প্ল্যানটা তৈরি করে সহজ হয়। প্রতিটা ইন্ডিভিজুয়াল নিয়ে করা কিন্তু টাফ। 1000 জন স্টেক হোল্ডার এরকম প্রজেক্টও আছে, তাই না? আমার প্রজেক্ট যদি চিন্তা করি, আমার ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে, তাই তো এখানে কয়েক হাজার বা কয়েক লাখ আসলে স্টেক হোল্ডার আছে। হ্যাঁ, আমার প্রজেক্ট যে চলতেছে মিরেশ্বরাইতে, এখানে আমার আসলে স্টেক হোল্ডার হাজার হাজার। আমরা এরকম না করে গ্রুপিং করতে পারি, কাস্টমার গ্রুপ, সাপ্লায়ার গ্রুপ, এন্ড ইউজার্স, তাই না, কমিউনিটি। যেমন আমার প্রজেক্টে আমি কমিউনিটি কিন্তু আমার খুব বড় একটা স্টেক হোল্ডার, আশেপাশে যত কমিউনিটি আছে বঙ্গবন্ধু শিল্পনগরে, গভর্নমেন্ট একটা বড় স্টেক হোল্ডার, এমপ্লয়িজ, ম্যানেজার্স, এখানে এক্সাম্পল দেওয়া আছে। এরকম আপনি গ্রুপিং করবেন, হ্যাঁ, তাহলে আসলে আপনার স্টেক হোল্ডার আইডেন্টিফাই করা ইজি হবে, এবং আপনি তখন এনগেজমেন্ট প্ল্যানটা সহজে করতে পারবেন, যে সাপ্লায়ারকে কিভাবে এনগেজ করবো, এন্ড ইউজারকে আমি কিভাবে এনগেজ করবো, কমিউনিটিকে আমি কিভাবে এনগেজ করবো, সেগুলো আপনি ইজিলি তখন করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন, তাদের অ্যাসেস করতে পারবেন, রিকোয়ারমেন্ট বুঝতে পারবেন, এবং সেইভাবে প্ল্যানও করতে পারবেন। সো এইটাকে আমরা বলতেছি মানে স্টেক হোল্ডারকে গ্রুপিং করা। এই ছবিটা আরো কয়েকটা জায়গায় আমরা দেখব এরকম, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে আছে। 7-8 দেখবেন যে এই ফিগারটা আছে, একটু ডিফারেন্ট ভাবে আছে। হ্যাঁ, আমি দেখাবো, এইটা হওয়ার পরে দেখাবো। তাহলে আমরা একটু আগে যেটা বললাম যে স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? এই ধাপটা এখানে খুবই সহজ ভাবে বলা আছে। সিলেক্ট দ্য পিপুল, কারা কারা আমরা স্টেক হোল্ডার, ইন্ডিভিজুয়াল, গ্রুপ এবং অর্গানাইজেশন, এবং তাদের লিস্ট তৈরি করা। খুবই সিম্পল কথা, সিলেক্ট করা এবং লিস্ট তৈরি করা। সেই লিস্টটা তৈরি করা হয় কোথায়? ওই যে আমরা একটু আগে বললাম স্টেক হোল্ডার রেজিস্টার, সেটা হচ্ছে লিস্টটা। হ্যাঁ, ওই ডকুমেন্টটা।
এবং এই যে আমরা স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করছি, তখন আসলে আমরা কি কি টুল টেকনিক ইউজ করতে পারি। দেখেন, এক্সপার্ট জাজমেন্ট ইউজ করতে হবে। এক্সপার্ট জাজমেন্ট মানে কি? এই শব্দটা বারবার আসবে, এক্সপার্ট জাজমেন্ট একটা কমন টুল। হোয়াট ইজ এক্সপার্ট জাজমেন্ট? যার এক্সপিরিয়েন্স আছে ওই সাবজেক্টের উপরে তাকে হ্যাঁ, ঠিক না? এক্সপার্ট জাজমেন্ট অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, আপনার টিমে যারা সিনিয়র লোকজন আছে বা জুনিয়ররাও অনেক এক্সপার্ট জাজমেন্ট দিতে পারে। তারপরে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, কনসালটেন্টস, হ্যাঁ, যখন আপনি আসলে আইডেন্টিফাই করতেছেন এবং অ্যাসেস করতেছেন তাদের কি কি চাহিদা আছে, রিকোয়ারমেন্ট কি, এক্সপেকটেশন কি, তখন কিন্তু আপনার এক্সপার্ট যারা তারা কিন্তু আপনাকে অনেক সাইজ করতে পারে। এটাকে আমরা বলছি এক্সপার্ট জাজমেন্ট। এক কথায় জাজমেন্ট বানানটা সবাই দেখেছেন, জাজমেন্ট বানানটা বাংলাদেশে আমরা মাঝখানে ইউজ করি, তাই না? জাজমেন্ট আমরা আসলে ইউকের ওয়ার্ডটা ইউজ করি, আর এটা হচ্ছে আমেরিকান ওয়ার্ড জাজমেন্ট, নাই। তারপরে কি করবো? ডেটা গ্যাদারিং। যেহেতু স্টেক হোল্ডারদেরকে গ্যাদার করতে হবে কারা আমার স্টেক হোল্ডার, তখন আমরা অনেক জায়গায় কোশ্চেনের এবং সার্ভে করি না? কোশ্চেনের এবং সার্ভে করি। কোশ্চেন করতে পারি যে কারা কারা আমরা স্টেক হোল্ডার, কারকে জিজ্ঞাসা করলাম। একটা কমিউনিটিতে গিয়ে আমরা জিজ্ঞাসা করি যে এখানে কারা, কে চেয়ারম্যান, হ্যাঁ, কে আসলে পলিটিক্যালি বেশি ইনভলভ, এগুলো কিন্তু আমরা জিজ্ঞাসা করি। তারপর সার্ভে করতে পারি, তারপর হচ্ছে ব্রেন স্টর্মিং করতে পারি, সবাই মিলে চিন্তা করে বের করলাম যে কারা কারা স্টেক হোল্ডার হতে পারে। এরপরে তাহলে এগুলো কিন্তু আইডেন্টিফিকেশন করলাম। আমি বলেছি আইডেন্টিফিকেশন কিন্তু দুইটা বিষয়, তাই না? একটা হচ্ছে আইডেন্টিফাই করা, একটা হচ্ছে অ্যাসেস করে তাদের এক্সপেকটেশন, রিকোয়ারমেন্ট, ডিমান্ড, পাওয়ার, অথরিটি এগুলো বুঝতে চেষ্টা করা। সেই জন্য কি করতে বলছে যে আপনাকে স্টেক হোল্ডার অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, প্রতিটা গ্রুপের স্টেক হোল্ডার ধরে ধরে, অনেক জায়গায় ইন্ডিভিজুয়াল স্টেক হোল্ডার ধরে চিন্তা করতে হবে। কি কি চিন্তা করতে হবে? অ্যাসেস করতে হবে আর কি, যে তার এক্সপেকটেশন কি, তার রিকোয়ারমেন্ট কি, সে কিরকম অথরিটি রাখে এই প্রজেক্টে, তার পাওয়ার কিরকম। এই কয়েকটা জিনিস কিন্তু আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। এটা কিন্তু আর একটা পার্সপেক্টিভ হচ্ছে আইডেন্টিফাই স্টেক হোল্ডার। ডকুমেন্ট অ্যানালাইসিস করে কিন্তু আমরা স্টেক হোল্ডার পেতে পারি, তাই না? ডকুমেন্ট পড়াশোনা করে। তারপর দেখেন, স্টেক হোল্ডার অ্যানালাইসিস কিন্তু আর একটা চমৎকার টুল আছে, সেটাকে আমরা ম্যাপিং বলতেছি, স্টেক হোল্ডার ম্যাপিং। হ্যাঁ, এই স্টেক হোল্ডার ম্যাপিং এর মধ্যে এই দেখেন কয়েকটা জিনিস আসলে আছে। এই কয়েকটা জিনিস, তিনটা। একটা হচ্ছে টু ডাইমেনশনাল গ্রিড আমরা ইউজ করতে পারি। এটাকে আমরা অবশ্যই পাওয়ার ইন্টারেস্ট, পাওয়ার ইনফ্লুয়েন্স, ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স বলি। আমি জানি না এটা এখানে অ্যাড করেছে কিনা, অ্যাড করলে আমি আপনাদের দেখাবো যেটা কিভাবে ইউজ করা হয়। তো টু ডাইমেনশনাল গ্রিড দিয়ে আমরা স্টেক হোল্ডার ম্যাপিং করতে পারি। ম্যাপিং শব্দটা যখনই দেখবেন তার মানে কি? গ্রাফিক্যাল টুল। ম্যাপিং মানে গ্রাফ থাকবে, ফিগার থাকবে আর কি। তো এটা একটা চমৎকার টুল যেটাতে আমরা স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করতে পারি এবং অ্যাসেস করতে পারি সে কিরকম পাওয়ার রাখে, কিরকম ইন্টারেস্ট রাখে প্রজেক্টে, কিংবা আমরা অনেক সময় পাওয়ার ইনফ্লুয়েন্স বা ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স বের করি। আবার এটা কিন্তু টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল আমরা একটু পরে দেখাবো, এরকম টু ডাইমেনশনাল। আর এরপর দেখেন আর একটা টুল, ম্যাপিং টুল আছে, যেটা স্টেক হোল্ডার কিউব। কিউব মানে কি? হ্যাঁ, মানে এই যে আমরা ইয়া খেলি না, কি বলে, রুবিক্স, তাই না? রুবিক্স ইজ ওয়ান কাইন্ড অফ কিউব। নানান কালার, মানে নানান ডাইমেনশনে কিন্তু আমাদের আছে বিভিন্ন কালার। তো তার মানে আমরা স্টেক হোল্ডারকে শুধু, আপনার কি মনে হয় মানে প্রজেক্টের সবচেয়ে কমপ্লেক্স কি? ইকুইপমেন্ট, হার্ডওয়্যার, সফটওয়্যার, নাকি মানুষ? পুরো প্রজেক্টের সবচেয়ে কমপ্লেক্স এলিমেন্ট কি? এই যে আপনার 20 বছর 30 বছর একই ছাদের তলে থেকেও কিন্তু আমরা একজন আরেকজনকে চিনতে পারি না, নাকি হয় না? হাজব্যান্ড ওয়াইফ দুইজন দুইজনকে চেনে না, এরকম হয় কিন্তু। সো মানুষ হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট এবং কমপ্লেক্স এলিমেন্ট। তো স্টেক হোল্ডার কিউব এই জন্য বলতেছে আমরা যে শুধু 2 ডাইমেনশনে মানুষকে অ্যানালিসিস করলে হবে না, মাল্টি ডাইমেনশন অ্যানালিসিস করতে হবে। শুধু কিউব না, আসলে মাল্টি ডাইমেনশন অ্যানালিসিস করতে হবে। এই ব্যাপারটাই এখানে বলা হচ্ছে স্টেক হোল্ডার কিউব। এখানে অনেকে পাওয়ার, ইন্টারেস্ট, এর সাথে আবার অ্যাটিটিউড, এটা একটা ডাইমেনশন নিয়ে আসে, বা আরো নানান ধরনের আপনি মাল্টি ডাইমেনশন চিন্তা করতে পারেন। মানে আসলে এটা মেইন উদ্দেশ্য হচ্ছে যে মানুষ আসলে, মানুষের কমপ্লেক্সিটি বুঝতে হবে, বুঝে আসলে আমাকে অ্যানালাইসিস করতে হবে যে কে কিরকম ধরনের স্টেক হোল্ডার। আর আরেকটা আমাদের আছে ডিরেকশন অফ ইনফ্লুয়েন্স। এটা আমরা সবসময় আইডেন্টিফাই করি যে আমার আসলে বসকে, যখন আমি কাজ করতেছি, আমার উপরে কারা আছে, ডিরেকশন, আমার নিচে কারা, আমার টিম হচ্ছে আমার নিচে, আমার পিয়ার্স কারা,
এক্সটার্নাল কারা, এই জিনিসগুলো কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তার মানে আপনার কিন্তু অন্য একটা জায়গায় দেখবেন এই ডিরেকশন ইন্টারেস্টের সাথে সাথে লেখা আছে 360 ভিউ আপনাকে থাকতে হবে কিন্তু অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। 360 ভিউ আপনার প্রজেক্টের সাথে কারা কারা কানেক্টেড, উপরে নিচে, তারপরে পিয়ার্স সাইডে এবং এক্সটার্নাল, সব ব্যাপারে আপনার কিন্তু জানতে হবে এবং সবাইকে আইডেন্টিফাই করতে হবে। লাস্টে আর একটা টুল আছে, এই টুলটা আসলে সবচেয়ে কমন টুল প্রজেক্ট ম্যানেজমেন্টে, তাই না? মিটিং। মিটিং করবেন, এই কাজগুলো একা করবেন না। অলওয়েজ মনে রাখবেন কোনো কাজ একা করবেন না প্রজেক্টে। যেগুলো প্ল্যানিং টাইপের কাজ অলওয়েজ প্ল্যানিং ওয়ার্কশপ করে মিটিং করে আপনি করবেন। তবে মিটিং এ একটা জিনিস আমরা মনে রাখবো, মিটিং নিয়েও দেখবেন যে আমাদের 2-3টা স্লাইড আছে কমিউনিকেশন বা কোনো একটা চ্যাপ্টারে, যে ইফেক্টিভ মিটিং কিভাবে করতে হয়, তখন আমরা আলোচনা করব। জাস্ট মনে রাখি একটা জিনিস, মানে গভর্নমেন্টের যে আছে, বড় বড় যে মিটিং রুম গুলো আছে গভর্নমেন্টের, স্পেশালি ক্যাবিনেট মিনিস্ট্রিতে যেখানে একনাকের মিটিং হয় বা ইয়ার মিটিং গুলো হয়, তো সেখানে কিন্তু মিটিং রুমের মধ্যে লেখা আছে মিটিং ফর রেজাল্টস। মিটিং ফর রেজাল্টস খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় ফ্রেজ, যেটা কিন্তু আমাদের অলওয়েজ ফোকাস থাকতে হবে। আমরা অনেক সময় মিটিং করি উইদাউট এনি রেজাল্ট, এমনি গল্প করতেছি, করতেছি, টাইম নষ্ট করতেছি। মিটিং কিন্তু কস্টলি। 1 ঘন্টা আপনি মিটিং এ কাটালেন 20 জন, তাহলে 20 ইন্টু, আমাদের যদি $10 করে 1 ঘন্টা পে হয়, 20 ইন্টু 10, আমরা কিন্তু 1 ঘন্টা বসে গল্প করে $200 কিন্তু খরচ করে ফেলি। সো আমাদের কিন্তু মিটিং করতে হবে ফর রেজাল্টস, এটা আমরা মনে রাখি। মিটিং নিয়ে আমরা সামনে কথা বলবো, কিন্তু এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে প্রজেক্টের কোনো কাজ করতে গেলে এক ডিসিশন নেবেন না, অলওয়েজ ট্রাই টু ইনভলভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেক হোল্ডার্স, অ্যাপ্রোপ্রিয়েট টিমমেটস। স্টেক হোল্ডার রেজিস্টারটা কি ভাই শুধু প্রজেক্ট ম্যানেজার করবে নাকি প্রজেক্টের অন্যান্য টিম মেম্বার সহ করবে? হ্যাঁ, সবাই মিলে করবেন, সবাই মিলে সবার হেল্প নিয়ে করবেন। আপনি তো অনেক কিছু ভিজুয়ালাইজ করতে পারবেন না, অন্যরা হয়তো বলবে। আচ্ছা, এই যে আমরা বলতেছিলাম 2 ডাইমেনশনাল, সবাই দেখছেন? এটা কিন্তু অন্য জায়গায় আছে স্টুডেন্ট ম্যানুয়ালে, আমি তখন পড়াবো, এখন আবার পড়ে নিচ্ছি, তখন ফলো ওইখানে আর সময় নেবো না। সো আমরা স্টেক হোল্ডারকে যখন আইডেন্টিফাই করছি, আমরা এরকম 2 ডাইমেনশনাল গ্রেড দিয়ে আইডেন্টিফাই করতে পারি আসলে তার পাওয়ার এবং ইন্টারেস্ট কিরকম এই প্রজেক্টে। এটা থেকে অবশ্যই পরীক্ষায় 1টা বা 2টা প্রশ্ন আসবে, এই যে এই ফিগারটা থেকে। সবাই লিখে রাখেন, আমি কিন্তু অনেক প্রশ্ন ফাঁস করে দেবো, নাকি দেখবেন যে আমি অনেক প্রশ্ন কিন্তু ফাঁস করে দেবো যে কোথা থেকে কোন প্রশ্ন আসবে। তার মানে আসলে ডাইরেক্টলি প্রশ্ন আসুক বা না আসুক, অবশ্যই ওখান থেকে প্রশ্ন কিন্তু কিছু পাবেন আপনি। এইটা এই ফিগারটাই তুলে দেবে পরীক্ষায় কিন্তু। এটার প্রজেক্ট শুধু পিএম বকের ফিগার না, এটা অনেক ম্যানেজমেন্ট বইও আছে ফিগারটা। এই ফিগারটা সবাই একটু বুঝি আমরা, কারণ এখান থেকে অবশ্যই 1টা বা 2টা প্রশ্ন আসবেই। এখানে কি করেছি আমরা, এদিকে ওয়াই অ্যাক্সিসে পাওয়ার, তার মানে লো থেকে হাই পাওয়ার, আর এখানে হচ্ছে ইন্টারেস্ট। এটা অনেকে পাওয়ার ইনফ্লুয়েন্স বা ইনফ্লুয়েন্স ইম্প্যাক্ট এইভাবে বানায়, সবচেয়ে কমন এটা পাওয়ার এবং ইন্টারেস্ট। তার মানে এই কোয়াড্রেন্টে যারা পড়বে তাদের কি ইন্টারেস্টও লো, পাওয়ারও লো, তাই না? আর যারা এখানে পড়বে তাদের কি দুইটাই কিন্তু হাই, পাওয়ারও হাই, ইন্টারেস্টও হাই। আপনি যখন মানে আপনি তৈরি করে ফেলবেন, স্টেক হোল্ডার আইডেন্টিফাই করে ফেলবেন, করার পরে ধরেন এখানে আমাদের স্টেক হোল্ডার 4 জনকে আমরা আইডেন্টিফাই করেছি, ফ্রাঙ্ক, জো, জেনি এবং এমি। করার পর আমরা সবাই মিলে এক্সপার্ট জাজমেন্ট এবং আরো অ্যানালাইসিস করে দেখবো যে কে কোন কোয়াড্রেন্টে পড়ে। হ্যাঁ, এখানে এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে যে জো পড়তেছে হচ্ছে এখানে যেখানে তার পাওয়ার হাই কিন্তু ইন্টারেস্ট লো, আর ফ্রাঙ্ক পড়তেছে এখানে যার দুইটাই লো, আর জেনি যে আসলে হ্যাঁ সবকিছু তার হাই। এবং চমৎকার যেটা খেয়াল করেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ভিতরে যে কথাটা লেখা আছে, তার মানে যে এই কোয়াড্রেন্টে যারা পড়বে তাদেরকে আমাদের মনিটর করলেই যথেষ্ট। আমাদের এনগেজমেন্ট স্ট্র্যাটেজি কি? মনিটর করা। আর যে এখানে পড়বে ইন্টারেস্ট হাই, পাওয়ার লো, তাকে কি করতে হবে? কিপস ইনফর্ম, অলওয়েজ তাকে আমরা প্রজেক্টের সব প্রোগ্রেস সবকিছু ইনফর্ম রাখবো। আর খেয়াল করেন যিনি এই জায়গায় পড়বে সবচেয়ে ডিফিকাল্ট, তাই না? তাকে কিন্তু ক্লোজলি আমাদেরকে এনগেজ করতে হবে, ম্যানেজ করতে হবে। ম্যানেজ শব্দ না দিয়ে এনগেজ ক্লোজলি বলে আরো বেটার হতো, এনগেজ ক্লোজলি করতে হবে, ঠিক আছে? ম্যানেজ ক্লোজলি। আর যার পাওয়ার বেশি কিন্তু কোনো ইন্টারেস্ট নেই প্রজেক্টে, কি তাকে আমরা ছেড়ে দেব? তাকে কিন্তু যদি স্যাটিসফাই না রাখেন, দেখা যাবে এমন একটা বড় সিদ্ধান্ত সে দিয়ে দিবে, যেহেতু তার পাওয়ার আছে, দেখবেন যে আপনার সব স্টাক হয়ে গেল। হ্যাঁ, তাকে আনহ্যাপি কিন্তু কোনোভাবেই করা যাবে না। বুঝতে পেরেছি? এই জন্য এই যে আমাদের প্রজেক্টে মানে প্রায়
হ্যাঁ, মানে আমরা অনেকগুলো ল্যাপটপ কিনতেছি। হ্যাঁ, মানে জাস্ট আমি বলি যে আমাদের প্রায় খুবই হাই এন্ড কিছু ল্যাপটপ কিনতেছি আমরা। এখন আমরা কিন্তু এটা শুধু প্রজেক্ট টিম ইউজ করবে এরকম কিন্তু না। আমরা আসলে ফাইন্ড আউট করতেছি, পাওয়া হচ্ছে এটা যে কারা আসলে আমার পাওয়ার হাই কিন্তু ইন্টারেস্ট নাই প্রজেক্টে, কিন্তু পাওয়ার হাই। এবার আমরা কিন্তু অলরেডি প্ল্যান করে রাখছি তাদেরকে আমরা এই ল্যাপটপ গুলো, হ্যাঁ, কিছু তাদেরকে দেবো। দিস ইজ ওয়ান কাইন্ড অফ কিপ স্যাটিসফাইড। বুঝতে পেরেছেন? সো এরকম আর কি, কিপ স্যাটিসফাইড হচ্ছে স্ট্র্যাটেজি, বাট কিভাবে আপনি কিপ স্যাটিসফাইড করবেন সেটা আপনাকে ডিটেল করতে হবে সবাই মিলে। ঠিক আছে? সো এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি। যে যে গ্রুপে পড়বে তাকে আমরা কিভাবে এনগেজ করবো তার স্ট্র্যাটেজি এগুলো। এই স্ট্র্যাটেজির বাহাইন্ডে আপনি আসলে কি ডিটেল করবেন সেটা আসলে আপনাকে ডিটেল করতে হবে। ম্যানেজ ক্লোজলি কিভাবে করবেন এরকম 4-5টা আপনি বুলেট পয়েন্ট করতে পারেন। এবারে অলওয়েজ কিন্তু বাড়তেও থাকবে। কিপ ইনফর্ম কিভাবে করবেন, ইমেল দিবেন, রিপোর্ট তাকে শেয়ার করবেন, তাকে চিঠি শেয়ার করবেন, মিটিং এ তাকে রাখবেন, লাঞ্চে তাকে রাখবেন, দিস এগুলো হচ্ছে কিপ ইনফর্ম। ঠিক আছে? পরীক্ষা কি আসবে দেখেন, আপনাকে এরকম 4টা দিয়ে দিবে। দেওয়ার পরে আপনাকে সিচুয়েশন দিয়ে বলবে যে আপনার প্রজেক্টের যিনি স্পন্সর, হ্যাঁ, স্পন্সর নাম হয়তো আছে, তো বললো যে স্পন্সর, বলে বলবে যে তাকে আসলে আপনি কোঅর্ডিনেটের কোথায় বসাবেন এরকম দেওয়া থাকবে এ বি সি ডি। আপনি ক্লিক করতে বলবে যে কোথায় বসবে সে, এতে বসবে নাকি ডিতে বসবে নাকি সিতে নাকি ডিতে। তাহলে স্পন্সর কোথায় বসবে? এতে হুম, এখানে না? আপনার সমস্ত স্টেক হোল্ডার কিন্তু স্পন্সর, যারা যারা আপনাকে টাকা দিয়েছে, আপনার সিইও, আপনার এমডি, তাদেরকে কিন্তু আপনাকে অবশ্যই ক্লোজলি ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আরিফ আপনার কোশ্চেন আছে? মনিটর বলতে কি বোঝায়? মনিটরিং কি বোঝাচ্ছে? মনিটর মানে খেয়াল রাখা আর কি, যে তার গতিবিধি খেয়াল করা আর কি। সে আসলে মানে এখনো আমাদের সাথে ধরেন সে পজিটিভ স্টেক হোল্ডার। আচ্ছা, স্টেক হোল্ডার একটা কথা বলা হয়নি, স্টেক হোল্ডার কিন্তু 2 ধরনের হয়। একটা হচ্ছে পজিটিভ স্টেক হোল্ডার, একটা কিন্তু নেগেটিভ স্টেক হোল্ডার, তাই না? সবাইকে হেল্প করবে প্রজেক্টে, অনেকে কিন্তু আছে প্রজেক্ট যাতে না আগায় তার চেষ্টা করবে। সব প্রজেক্টে এরকম আছে, বাধা দিবে বিভিন্ন জায়গায়। সো মনিটর করা, ধরনের কাউকে আইডেন্টিফাই করলেন যে আসলে প্রজেক্টে নেগেটিভ, এখন আপনাকে অলওয়েজ মনিটর করে রাখতে হবে। মনিটর মানে কি, তার গতিবিধি, তার মুভমেন্ট, তারপরে ওইরকম না, মানে আপনি ডিটেকটিভের মতো কাজ করলেন এরকম না। বিভিন্ন জায়গায় তার তো দেখবেন, আপনি বুঝতে পারবেন যে সে আসলে কিরকম বিহেভ করছে। হ্যাঁ, তো সেটাকে আমরা মনিটর বলতেছি। সে যে নেগেটিভ ছিল, আসলে নেগেটিভ থেকে কি ধীরে ধীরে পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভটা আরো বাড়ছে, এটা মনিটর করা। কিংবা সে পজিটিভ ছিল শুরুতে, এখন দেখা যাচ্ছে নেগেটিভ হচ্ছে, কেন হচ্ছে, এগুলোকে মনিটর করে ব্যবস্থা নেওয়া। জাস্ট অবজারভেশন। হ্যাঁ, জাস্ট অবজারভেশন করা আর কি। হ্যাঁ, অবজার্ভ করা। এগুলো আসলে কোন ওই যে আপনি সায়েন্সের মধ্যে ফেলতে পারবেন না, এগুলো হচ্ছে সব ম্যানেজমেন্ট। হ্যাঁ, সফট সফট স্কিল এবং ইন্টারপার্সোনাল স্কিল দিয়ে আপনাকে এগুলো ম্যানেজ করতে হবে। সো আমরা পরীক্ষা দিয়ে কিন্তু একটা প্রশ্ন এখান থেকে পেয়ে গেলাম। হ্যাঁ, আর একটা টুল এখানে আছে, দেখবেন এটা আসলে সামনে আছে, আমরা দেখবো। ওই যে আমরা বললাম যে স্টেক হোল্ডারের প্ল্যান করতে হবে, তাই না? এটাকে তো সামনে আমরা যেটা দেখলাম একটু আগে স্লাইডে, ওটাও কিন্তু একটা আইডেন্টিফিকেশন আমরা ইউজ করি, আবার প্ল্যানিং এর সময় আমরা ইউজ করি সেম টুলটা। এটা যেটা আমরা দেখতেছি এটা কিন্তু প্ল্যানিং এর সময় আমরা মেনলি ইউজ করি। এটা থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসার চান্স আছে। হ্যাঁ, এটাকে বলা হয় স্টেক হোল্ডার এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স। দেখেন এখানে কিন্তু 5টা লেভেল আছে, খেয়াল করেন সবাই। আনঅ্যাওয়্যার, সরি, এই যে আনঅ্যাওয়্যার আছে, রেজিস্ট্যান্ট, নিউট্রাল, সাপোর্টিভ, লিডিং। এটা দেখবেন যে স্টুডেন্ট ম্যানুয়াল ডেফিনেশন আছে, এই চ্যাপ্টারে নাই, অন্য চ্যাপ্টারে আছে। স্টেক হোল্ডার একটা আলাদা 2-3টা টপিক আছে, সেখানে আছে। আমি এখনই পড়াচ্ছি যেহেতু কনটেক্সটের সাথে আছে। মানে বুঝতেছি যে প্রজেক্টের ব্যাপারে সে একটা মানে না, এই ডেফিনেশন ওখানে আছে। দেখবেন রেজিস্ট্যান্ট মানে বাধা, নেগেটিভ। নিউট্রাল, পজিটিভ না নেগেটিভ না। সাপোর্টিভ মানে পজিটিভ, আপনার সাপোর্ট করবে সে। লিডিং মানে মোর দ্যান সাপোর্টিভ, সে আসলে আপনাকে হেল্প করতে চায়, মানে বলার আগে কাজ করে, এরকম লিডিং। দেখেন এখানে এক্সাম্পল হিসাবে 3টে স্টেক হোল্ডার দেওয়া আছে, স্টেক হোল্ডার 1, 2, 3 দেখেছি। এবং 2টা স্ট্যাটাস দেওয়া আছে। সি মানে হচ্ছে কারেন্ট এনগেজমেন্ট লেভেল, আর ডি মানে হচ্ছে আমাদের প্রজেক্টের যেরকম তার কাছে আমরা এক্সপেক্ট করি সেটা, ডিজায়ার্ড এনগেজমেন্ট লেভেল। কোন ধরনের এনগেজমেন্ট তার কাছে এক্সপেক্টেড এই প্রজেক্টে। হ্যাঁ, সি এবং ডি।
তাহলে খেয়াল করেন স্টেক হোল্ডার 1 সে এখন কোথায় আছে? আনাওয়ার কারেন্ট এনগেজমেন্ট লেভেল সি তে। আমাকে তাকে নিয়ে যেতে হবে কোথায়? সাপোর্টিভ। ডিতে, সাপোর্টিভে নিয়ে যেতে হবে। ডি মানে ডিজায়ার্ড। আমাদের এই প্রজেক্টটা সাকসেসফুল করার জন্য, প্রজেক্টকে সাকসেসফুল করার জন্য তাকে কিন্তু আমার সাপোর্টিভের দরকার। আবার স্টেক হোল্ডার 2 যিনি, তাকে দেখা যাচ্ছে সে নিউট্রালে আছে, জাস্ট আর একটু চেষ্টা করলে তাকে আমরা তো এখানে পেয়ে যাব। হ্যাঁ, আর স্টেক হোল্ডার 3 এটা কি? তাকে লিডিং এ দরকার, মানে তার মানে সে খুবই ইম্পর্টেন্ট যে স্টেক হোল্ডার যাকে আমার লিডিং এ দরকার আসলে। হ্যাঁ, যেমন এখানে যারা স্পন্সর, আমরা একটা শব্দ বলি যে প্রজেক্ট ফেইলিউরের অন্যতম কারণ হচ্ছে এক্সিকিউটিভ স্পন্সরশিপ যদি না পাই। এক্সিকিউটিভ স্পন্সরশিপ, তার মিনিং বুঝি আমরা? এক্সিকিউটিভ স্পন্সরশিপ মানে কি? লিড করে স্পন্সর। হ্যাঁ, যারা আমাদের স্পন্সর বা এক্সিকিউটিভ বডি, আমার সিইও বা আমার বস, যার আন্ডারে প্রজেক্টটা চলতেছে, সে যদি এটাকে ঠিকমতো সাপোর্ট না করে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার প্রজেক্টের সব জায়গায় বাধা হয়ে যাবে। আপনারা এরকম শোনা যায় যে মানে প্রাইম মিনিস্টারের কিছু, হ্যাঁ, শেখ হাসিনার অনেকগুলো প্রজেক্ট আছে যেটা নিজে উনি মানে অলওয়েজ ফলো আপ করে। যেমন কেউ একজন আসলো, হ্যাঁ, যিনি ওই প্রজেক্ট হ্যান্ডেল করছেন দেখলেই বলবো যে কি ওই প্রজেক্টের অবস্থা কি, বলো কেন এই প্রজেক্টটা পিছিয়ে আছে। উনি কিন্তু অলওয়েজ স্কিল। এরকম যখন হবে তখন এই প্রজেক্টটা কিন্তু কোথাও বাধা পাবে না। খুবই, এটা প্রাইম মিনিস্টারের প্রজেক্ট, দূরে কিন্তু হবে। তো আমাদের প্রাইভেট সেক্টর বা যেখানে আমরা থাকি, যদি আমাদের এক্সিকিউটিভরা আমাদেরকে স্পন্সরশিপ করে, ঠিকমতো সাপোর্ট দেয়, তাহলে কিন্তু প্রজেক্ট খুব সহজ হয়। আর যদি সাপোর্ট না পান তাহলে কিন্তু প্রজেক্ট করা ডিফিকাল্ট হয়। এটাকে আমরা বলি এক্সিকিউটিভ স্পন্সরশিপ। এবং প্রজেক্ট সাকসেসফুল করার একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে এটা। এটা না পাইলে প্রজেক্ট কিন্তু অনেক বাধাগ্রস্ত হবে। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলি, যদি এরকম থাকে, ধরেন আর একটা রো থাকলো, হ্যাঁ, রোতে আরেকজন স্টেক হোল্ডার 4, এবং আমরা এখানে বললাম, এই যে এখানে বললাম, এখানে বললাম সি কমা ডি, তার মানে কি? তার সাপোর্ট প্রয়োজন। এটা লাগবে সাপোর্ট এবং তার মানে আমরা যেটা ডিজাইন করেছিলাম অলরেডি সে সেখানেই আছে। সো নাথিং মাচ টু ডু উইথ হিম। তার সাথে আসলে বেশি কিছু করা দরকার, জাস্ট তাকে সাথে রাখা। সো এটা প্ল্যানিং এ তৈরি করা হয়। হ্যাঁ, যারা বড় বড় স্টেক হোল্ডার বা কি স্টেক হোল্ডার, তাদেরকে আমরা এইভাবে এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স রাখি, এবং আমরা এদেরকে কিভাবে ম্যানেজ করব, এনগেজ করব, সেটা কিন্তু আমরা প্ল্যান করি, যেহেতু এরা আমাদের কি স্টেক হোল্ডার। এবং সেই এনগেজমেন্ট প্ল্যানটা আসলে কাজ করতেছে কিনা মনিটরিং এ কিন্তু আমরা এই টেবিলটা আবার মাঝে মাঝে চেক করে দেখবো, যে আমরা এই সি কে বললাম সে ডিতে আসবে, কিন্তু অলরেডি আমাদের 3 মাস 4 মাস হয়ে গেছে, কিন্তু এখন সে সিতেই আছে, কিংবা সে রেজিস্ট্যান্ট হয়ে গেছে উল্টা। তার মানে আমাদের প্ল্যানটা ঠিক হয়নি। আমাদেরকে আসলে কি করতে হবে? নতুন প্ল্যান করতে হবে, বা নতুন কিছু করতে হবে, বা রুট কজটা বের করতে হবে যে কেন টাকা আমরা এখানে নিয়ে আসতে পারছি না। এই যে মনিটরিং যখন আমরা করবো, তখন কিন্তু এই টেবিলটা আমরা আবার রিইউজ করে দেখবো যে আসলে কি অবস্থায় আছে, আমরা কি এই মুহূর্তে যাচ্ছি না কি প্রবলেম হচ্ছে। তখন কিন্তু আমরা প্ল্যানটাকে আবার আপডেট করব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের স্টেকহোল্ডার এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স টেবিল। এখান থেকে কিন্তু পরীক্ষায় যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। এই কয়েকটা ধাপ নিয়ে মনে রাখবো আমরা, এই 5টা স্টেপস বা 5টা স্ট্যাটাস। আর এটা হচ্ছে দেখেন 2টা সি এবং ডি, এগুলো আমরা খেয়াল রাখলেই আমার মনে হয় প্রশ্ন আমরা ইজিলি সলভ করতে পারবো। এটা ওকে, কয়টা বাজে? আমি মনে হয় টাইম আউট হয়ে যাবো কিনা, 8:59। আচ্ছা, দেখি নেক্সট স্লাইডে কি আছে, দেখি আমরা যাব। ব্রেকটা একটু ঠিক মতো রাখতে হবে। স্টেকহোল্ডার রেজিস্টার যেটা বলেছিলাম, যে আমরা যে আইডেন্টিফাই করলাম, করার পরে কোথায় রাখতে হবে? স্টেকহোল্ডার রেজিস্টার। ঠিক আছে, ডেফিনেশন আছে স্টেকহোল্ডার রেজিস্টারে, জাস্ট একবার রিড আউট করবেন তাইলে হলো। এটা এখানে স্টেকহোল্ডার রেজিস্টারে একটা এক্সাম্পল দেওয়া আছে, খুবই সিম্পল, আপনি ইচ্ছা মতো বানাতে পারেন। আমি আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের যে স্টেক হোল্ডারের ইয়াটা আছে ওইটা আপনাদের সাথে শেয়ার করবো। এটা পাবলিক ডকুমেন্ট, আপনারা নিজেরা দেখতে পারবেন। খুবই চমৎকার ভাবে দেখলাম যে লিখেছে ওরা। সো আপনারা দেখতে পারেন, আপনাদের হয়তো ছোট প্রজেক্টে কাজে লাগবে না, বড় প্রজেক্টে কাজে লাগবে আর কি। ছোট প্রজেক্টে এই টেবিলই যথেষ্ট। এইটা একটু খেয়াল করে দেখেন তো সবাই, এখানে 3টা ক্যাটাগরি ইনফরমেশন আমরা ক্যাপচার করেছি। সবাই কি খেয়াল করতে পারছেন যে কোন 3টা ক্যাটাগরি? 3 ধরনের ক্যাটাগরি ইনফরমেশন আমরা টেবিলে রেখেছি।
দেখেন এটা এই কয়েকটা কি, এগুলোকে আমরা বলি আইডেন্টিফিকেশন ইনফরমেশন। আইডেন্টিফিকেশন ইনফরমেশন, তার নাম কি, ডেজিগনেশন কি, সে কোথায় বসে, তার কন্ট্যাক্ট অ্যাড্রেস কি, এখানে জাস্ট 2-3টা আছে, আরো আপনি লিখতে পারেন। তার মানে তার কন্ট্যাক্ট আইডেন্টিফিকেশন ইনফরমেশন। তারপরের অংশটা খেয়াল করেন, এই যে দেখেন মেজর রিকোয়ারমেন্টস, এক্সপেকটেশন, ইনফ্লুয়েন্স। হ্যাঁ, তারপরে লাস্টে একটা দেখেন আছে সাপোর্টিভ, দেখেছেন? এই কয়েকটা কলাম কি কি নিয়ে? অ্যাসেসমেন্ট নিয়ে। সবাই একটু লিখে রাখেন, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন। ঠিক আছে, তার মানে আইডেন্টিফাই করার সময় শুধু এগুলো করলে হবে না, আপনাকে অ্যাসেস করতে হবে, করে এগুলো লিখতে হবে। দেখেন একটি এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা যে এখানে লেখা আছে না, এটা দেখবেন যে আপনাদের অ্যাক্টিভিটি যেটা আছে আমাদের এই লাস্টের এই টপিকের লাস্টে, সেখানে দেখবেন যে একটা কেস দেওয়া আছে। সেই কেসের উপর বেস করে আসলে স্টেকহোল্ডার রেজিস্টারটা তৈরি করা হয়েছে। দেখেন এখানে আমরা এগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন। আর লাস্ট আরেকটা যেটা আমি বাদ দিলাম, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। এটা হচ্ছে ক্যাটাগরি। এখানে সিম্পল একটা ক্যাটাগরি ইউজ করা হয়েছে, এক্সটার্নাল নাকি ইন্টারনাল। কিন্তু আমরা ওই ক্যাটাগরি ইউজ করতে পারি, কাস্টমার, এন্ড ইউজার, স্পন্সর, সাপ্লায়ার, এরকম আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন। হ্যাঁ, এটা যেটা ইচ্ছা করবেন আর কি। এখানে সিম্পল আকারে কারা আমার অর্গানাইজেশনের ভিতরের স্টেক হোল্ডার আর কারা বাইরের স্টেক হোল্ডার সেটাকে ক্যাটাগরি করা হয়েছে। তাহলে সবাই আবার একটু র্যাপ আপ করি। এই টেবিলে 3টা জিনিস আছে, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, অ্যাসেসমেন্ট ইনফরমেশন, একটা হচ্ছে ক্যাটাগরি অফ স্টেক হোল্ডার্স। ঠিক আছে, আমি সবাইকে যেটা বলি সেটা হচ্ছে যে এই টেবিলের সাথে যদি আমি আরো এখানে একটা জিনিস খেয়াল করেন, যে সাপোর্টার বলছি না আমরা, সাপোর্টার ইয়েস নাকি নো, তার মানে কে কেউ নো হবে, তাই না? হ্যাঁ, তার মানে স্টেক হোল্ডার রেজিস্টারের সব ভার্সন কিন্তু আপনি আসলে পাবলিকলি রাখবেন না। যদি এখানে কারোর সাথে লিখে রাখেন নো, আর সেটা যদি সে দেখে, তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, অনেক কেসে আপনি খুবই ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে যাবেন। এই জন্য পিএমবকের মোস্ট প্রবাবলি 5th এডিশনে মানে একটা ইয়া ছিল, প্যারাগ্রাফ ছিল, যে স্টেক হোল্ডার রেজিস্টার এবং স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান তার সবকিছু পাবলিক ডকুমেন্টে রাখবেন না। ঠিক আছে, শেয়ার ডকুমেন্টে রাখবেন না। যেগুলো শেয়ার করা যায়, যেমন এগুলো এটা ছাড়া বাকি সবকিছু ইউ ক্যান শেয়ার, নো ইস্যুস। কিন্তু এটা কিন্তু আপনি শেয়ার করলে, কারণ এটা আপনি সব টিম মিলে অ্যাসেস করেছেন, হ্যাঁ, এগুলো কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। তারপর ধরেন আপনি কাউকে লিখে রেখেছেন নিউট্রাল কিংবা লিখে রেখেছেন রেজিস্ট্যান্ট, সে হয়তো রেজিস্ট্যান্ট ছিল না, দেখার পরে বলবো যে হ্যাঁ আমাকে রেজিস্ট্যান্ট লেগেছে, তাহলে দেখি কি আমরা প্রজেক্ট আগায়। হ্যাঁ, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এইখানে আমি যেটা বলি অনেক সময়, যে এই স্টেক হোল্ডার রেজিস্টার যেটা আমরা তৈরি করলাম, এর সাথে যদি 2টা কলাম অ্যাড করি, দেখেন একটা হচ্ছে স্ট্র্যাটেজি, এনগেজমেন্ট স্ট্র্যাটেজি। হ্যাঁ, এনগেজমেন্ট স্ট্র্যাটেজি, একটা হচ্ছে ডিটেইল প্ল্যান বা অ্যাকশনস, ডিটেইল অ্যাকশনস। তাহলে কিন্তু আমরা ইজিলি ওই যে আমরা এনগেজমেন্ট স্ট্র্যাটেজি দেখেছিলাম না, যে কি করতে হবে, মনিটর করতে হবে, কিংবা এই স্টেক হোল্ডারকে হয়তো আমাদের ক্লোজলি ম্যানেজ করতে হবে। এখন এই যে এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। এখন কিভাবে আপনি মনিটর করবেন সেটা এখানে আসলে বুলেট আকারে যদি লেখেন, হ্যাঁ, কিভাবে ক্লোজলি ম্যানেজ করবেন, তাহলে কিন্তু আপনার এই দুটো অ্যাড করলে কিন্তু আপনার এটা স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান তৈরি হয়ে যাচ্ছে, যেটা আসলে আমরা সেকেন্ড স্টেপে করি। হ্যাঁ, স্টেক হোল্ডার প্ল্যান, স্টেক হোল্ডার এনগেজমেন্ট, এটিকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করি, তাহলে কিন্তু আমাদের 2টা কাজই হয়ে যায়। কিন্তু আবার মনে রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনি শেয়ার ডকুমেন্টে রাখবেন না, যেগুলো পাবলিকলি শেয়ার করা ঠিক হবে না, টিমের মধ্যে শেয়ার করা ঠিক হবে না, সেগুলো আপনি এখানে রাখবেন না। অলরাইট, সো আমরা একটু ব্রেকে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে এখানে এই পর্যন্ত? ওকে, সবাই চলে আসছি। অনেক স্লো হয়ে যাচ্ছে আজকে, আসলে আবার বেশি কথা বলে ফেলতেছি মনে হয়। অলরাইট, আসেন আমরা শুরু করি। 7 জন দেখতেছি ক্লাসে, না বাকিরা ধীরে ধীরে দেখা যাচ্ছে না কাউকে, ক্লাসে এই অবস্থা হয়ে যায়। অলরাইট, সবাই তাহলে আমরা স্টেক হোল্ডার রেজিস্টার নিয়ে কথা বললাম। এটা কিন্তু আসলে মানে অন্য জায়গায় তো আছে, আমি কিছু জিনিস আসলে এখানে নিয়ে আসছি।
কিন্তু এগুলো আসলে অন্য প্লেসে আছে, তখন আমরা আবার দেখবো। স্টেকহোল্ডারের যে আমরা 4টা প্রসেস বলেছিলাম অলরেডি আমি ডিসকাস করেছি, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই না? এই 4টার মধ্যে প্রথমটা হচ্ছে ইনিশিয়েশনে, পরেরটা প্ল্যানিং এ, তারপরেরটা হচ্ছে এক্সিকিউশনে এবং লাস্টেরটা হচ্ছে মনিটরিং এ। এবার আসেন আমরা রেসিট চার্ট নিয়ে আলোচনা করব। রেসিট চার্ট থেকে পরীক্ষা অবশ্যই 1টা বা 2টা প্রশ্ন আসবে রেসিট চার্ট থেকে। এই রেসিটাকে অনেক সময় আমরা র্যাম বলি। হ্যাঁ, র্যাম র্যাম মানে হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স, এবং রেসিট আসলে অ্যাক্রোনিম। আরতে হচ্ছে রেসপন্সিবল, এতে হচ্ছে অ্যাকাউন্টেবল, সিতে হচ্ছে কনসালটেড এবং আইতে হচ্ছে ইনফর্ম। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তার মানে আমরা যখন প্রজেক্টের অ্যাক্টিভিটি গুলোকে আইডেন্টিফাই করি, তখন আসলে আমরা অ্যাসাইন করি যে কারা কারা এটা কাজ করবে। এই অ্যাসাইনমেন্টের সময় যেটা আসলে আমি দেখেছি বেশিরভাগ জায়গায় একটা প্রবলেম হয় যে লোকজন আসলে মানে অ্যাকাউন্টেবিলিটি ফিল করে না। কাউকে যদি অ্যাকাউন্টেবল না করেন তাহলে দেখবেন যে সে ঠিক মতো কাজ করে না আর কি, বা সে কি বলে আমরা গা বাঁচায় চলে আর কি। হ্যাঁ, এই জন্য রেসিমেট্রিকে কিন্তু একটা উদ্দেশ্য, এটা আমি আমার প্রজেক্টও দেখতেছি, মানে কাউকে যদি অ্যাকাউন্টেবল না করেন, হ্যাঁ, তাহলে সে আসলে ঠিক মতো কাজ করে না। এই জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি কাজ অ্যাকাউন্টেবল বানাই ফেলতে হবে। সো এই দুইটা একটু পার্থক্য বুঝতে হবে, যে অ্যাকাউন্টেবল মানে হচ্ছে হ্যাঁ যে আসলে এটার ওনার, এটা যদি না হয় ঠিক মতো তাহলে আমরা তাকে আসলে ধরবো, সে আসলে প্রথম গাইড যে আসলে এটা আনসার দেবে যে কেন এটা হলো কিংবা কেন এটা হলো না। আর রেসপন্সিবল মানে যে কাজটা করে, এক্সিকিউশন যে করে তাকে আমরা বলি রেসপন্সিবল। ঠিক আছে, যে কাজটা করে তাকে আমরা বলি রেসপন্সিবল। আর অ্যাকাউন্টেবল ধরেন রেসপন্সিবল একাধিক লোকজন হতে পারে। আমি একটা টিমকে কাজ দিয়েছি, যে টিম লিড সে হচ্ছে অ্যাকাউন্টেবল, আর টিমের যে 4-5 জন আছে তারা হচ্ছে রেসপন্সিবল। আর সি হচ্ছে এই কাজটা করার সময়, যেমন ক্রিয়েট ব্লুপ্রিন্টস, এই কাজটা করার সময় কার সাথে কনসাল্ট করতে হবে, কার সাথে কনসাল্ট করতে হবে, সেটা একাধিক লোকজন হতে পারে। এবং আরেকটা আছে আই, এই কাজটা করার সময় কাউকে কি ইনফর্ম করতে হবে, তাহলে আমরা তার ইয়াতে লিখে আই, ইনফর্ম করতে হবে। তাহলে এখানে দেখেন এই রেসিট চার্টটা তৈরি করা হয়, 2টা জিনিস থাকে তাই না? এখানে থাকে হচ্ছে কাজের নামগুলো, টাস্ক, অ্যাক্টিভিটি। আর টপে 2 ধরনের ভার্সন পাওয়া যায়। টপে কোনো কোনো জায়গা থেকে রোল গুলো বলা থাকে, রোল, যেমন এখানে রোল বলা আছে। আর অনেক জায়গায় নাম বলা থাকে। ঠিক আছে, নাম। প্রজেক্ট ম্যানেজার যিনি, ধরেন স্টিভ হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, তাহলে আমরা স্টিভ লিখবো। ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হচ্ছে জ্যাক, তাহলে আমরা জ্যাকের নাম লিখবো। 2টা ভার্সনই পাওয়া যায়। সো অনেকে আবার এইভাবে ইউজ করে যে প্রজেক্টের শুরুতে যখন সবাইকে আমরা এখনো অ্যালট করতে পারিনি যে কে কোন পজিশনে কাজ করবে, তখন আসলে আমরা এরকম রোলটা ইউজ করি। আর যখন সে অ্যাসাইন হয়ে যায় তখন আমরা রোল বাদ দিয়ে তাকে ইউজ করি, তার নামটা ইউজ করি। সো প্রতিটা কলামের হেডে থাকবে রোল কিংবা তার নাম, যে কাজটা জন্য অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল কিংবা যার সাথে কনসাল্ট করতে হবে, যাকে ইনফর্ম করতে হবে। এখানে সবাই টেবিলটা একটু খেয়াল করেন। এই টেবিলটার মধ্যে কিন্তু এই টেবিলটা দিয়েও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, ডাইরেক্ট এই টেবিলটা দিয়ে দিবে। দেখেন এখানে খেয়াল করেন তো, এখানে কোন একটা রোতে প্রবলেম আছে, কোন একটা রোতে সমস্যা আছে। কোন রোতে বলেন তো? ম্যানুফ্যাকচার ম্যানেজার। হ্যাঁ, ইয়া ভাই কি বললেন আসিফ ভাই? অ্যাসেম্বল। অ্যাসেম্বল কেন? হ্যাঁ, অ্যাকাউন্টেবল নাই। অ্যাকাউন্টেবল নাই, সবাই খেয়াল করেছেন? অ্যাকাউন্টেবল নাই, কিন্তু কোনো কাজে যদি, আমি একটু আগে বললাম যে অ্যাকাউন্টেবিলিটি যদি না দেয়, দেখবো যে এই কাজ কেউ করতেছেন যদি কেউ ওনার না দিই আমরা। হ্যাঁ, সো মনে রাখতে হবে এখানে 2টা রোল। হ্যাঁ, অনেক বই, আমাদের বইয়ে নাই, হ্যাঁ অন্য অনেক বই আছে, যে এই 2টা রোল আসলে ম্যান্ডেটরি। প্রতিটা টাস্কের সাথে অবশ্যই একজন অ্যাকাউন্টেবল থাকতেই হবে এবং এক বা একাধিক রেসপন্সিবল থাকতে হবে। এই 2টা হচ্ছে ম্যান্ডেটরি। আর সি এবং আই অপশনাল, কারোর সাথে কনসাল্ট করতে হতেও পারে, ইনফর্ম করতে হতে পারে, নাও হতে পারে, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। কিন্তু এই 2টা ছাড়া কাজটাই তো হবে না। বুঝতে পেরেছি? এই 2টা ম্যান্ডেটরি আর এই 2টা হচ্ছে সি এবং আই হচ্ছে অপশনাল। তো এই জন্য এখানে কিন্তু প্রবলেম আছে। এখানে কিন্তু অ্যাকাউন্টেবল আমরা কাউকে বানাইনি, রেসপন্সিবল আছে ওকে, কিন্তু অ্যাকাউন্টেবল কিন্তু নাই। আর যদি এরকম থাকে যে শুধু এ এবং আর আছে, সি এবং আই নাই, কোনো সমস্যা নাই।
কিন্তু এই দুটো লাগবেই। আচ্ছা, অনেকে আবার দেখবেন অনেক ইয়াতে এরকম আছে এ কমা, ধরেন এখানে এ আছে না, এ কমা আর দিলাম, এরকম কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়। মানে কি এ কমা আর, অ্যাকাউন্টেবল প্লাস রেসপন্সিবল। হ্যাঁ, তার মানে সে কাজটাও করবে, কাজে হেল্প করবে, বা টিমের সেও একজন মেম্বার, আবার সে আবার অ্যাকাউন্টেবল, তাই না? যিনি ফুটবলের ক্যাপ্টেন হয় বা ক্রিকেটের ক্যাপ্টেন, উনি কি খেলেন না নাকি? না খালি ক্যাপ্টেন্সি করেন? ব্যাটিং বোলিং করেন না, ফিল্ডিং সবই কিন্তু করেন। আর তার সাথে অ্যাড অন হচ্ছে তার ক্যাপ্টেন্সি। ক্যাপ্টেন্সিটার জন্য সে অ্যাকাউন্টেবল, কিন্তু বাকি কাজগুলোর জন্য সে রেসপন্সিবল। সো এটা আমরা দেখবো, অনেক জায়গায় কমা থাকতে পারে, এ কমা আর, হ্যাঁ, এরকম থাকতে পারে। আচ্ছা, এখন যদি এরকম হয়, ধরেন এখানে আমি আর একটা এ বসালাম, তাহলে কি হবে? রং। এটা কিন্তু এটাও কিন্তু তোমার ভুল হয়ে যাবে, কারণ অ্যাকাউন্টেবল অলওয়েজ ওয়ান, ঠিক আছে? কিন্তু রেসপন্সিবল একাধিক থাকতে পারে। আপনি এখানে যদি আরেকজন আর লেখেন কোনো অসুবিধা নাই, কিন্তু এ লেখা যাবে না, ঠিক আছে? সেইটা আমরা খেয়াল রাখি, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে। জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কিনা আপনার রেসি চার্ট নিয়ে। এটাকে আর একটা কিন্তু নাম আছে, স্টুডেন্ট ম্যানুয়ালে পড়তে গেলে দেখবেন, এটাকে RACI না বলে অনেকে বলে SI, RASI। এস মান হচ্ছে সাপোর্ট, কার সাপোর্ট লাগবে। সি না বলে, কনসাল্ট না বলে আপনি বললেন সাপোর্ট, এটাও একটা ভার্সন পাওয়া যায়। ওকে, তাহলে আমরা খুবই স্লো আগাচ্ছি। আমি কয়েকটা চ্যাপ্টার, এখানে একটা ভিডিও আছে কিভাবে এসি চার্ট তৈরি করতে হয়। ভিডিও কিন্তু সব আপনাদের সাথে শেয়ার করা আছে, সবাই পেয়েছেন তো না? স্পটলাইট নামে একটা ফোল্ডার আছে, সেখানে দেখবেন এই এসি চার্টের উপর একটা ভিডিও আছে, ওটা অবশ্যই কাইন্ডলি একটু দেখে নেবেন। আমি কিছু ভিডিও দেখাবো আর কিছু দেখাবো না, ঠিক আছে? যদি আমরা বুঝে থাকি Welcome to তাহলে the এটা Project আমাদের Management Institute's Spotlight Series. এবার আসেন আমরা স্কিল যেটা সেট তৈরি করতে হবে, আমাদের স্কিলস অ্যাপ্রেজাল। তার মানে এই প্রজেক্টে আমাদের কি কি স্কিল লাগবে এটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? কি এক্সপিরিয়েন্সের লোকজন লাগবে, কত বয়স, তারপর কি কি জানতে হবে তার, এই ধরনের একটা আমাদের স্কিল অ্যাপ্রেজাল তৈরি করতে হবে। এবং স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি ফর ইমপ্রুভমেন্ট, তারপরে কিরকম আমরা অ্যাসপিরেশন চাচ্ছি টিম মেম্বারের কাছ থেকে। তো এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করে আমরা আসলে স্কিলটা ফাইনালাইজ করবো যে আমার টিমে কি ধরনের স্কিল গুলো লাগবে, ঠিক আছে? এরপরে আমরা যে কাজটা করব, অ্যাসেসমেন্ট করব। প্রি অ্যাসেসমেন্ট টুল বা প্রি অ্যাসাইনমেন্ট টুলস বলেছে, আমি বলেছি আসলে অ্যাসাইনমেন্ট না হয়ে অ্যাসেসমেন্ট শুড বি দ্য ওয়ার্ড, অ্যাসেসমেন্ট। সবাই দেখেন এখানে 5টা অ্যাসেসমেন্ট টুলের কথা বলা আছে, এগুলো জাস্ট এক্সাম্পল, এগুলো যে সব এরকম না, কিন্তু এগুলো বেশিরভাগই আমরা ইউজ করি যখন আপনারা টিম মেম্বার নেন বা কাউকে জবে রিক্রুট করেন। দেখেন তো আমরা এগুলো ইউজ করি কিনা। অ্যাটিটিউডনাল সার্ভে ইউজ করি না, তার অ্যাটিটিউড ঠিক আছে কিনা, এবং আমরা কিন্তু মার্কিং দেই যে সে আসলে যে আসলো, তার জেস্টার, পোস্টার, তার আই কন্ট্যাক্ট, তার বিহেভ, তার কথার অ্যাপ্রোচ, সবকিছু আমরা অবজার্ভ করি। এবং ভাইবা বোর্ডে যারা কাজ করেছেন দেখবেন যে ওখানে 10 মার্ক, 15 মার্কস বা 5 মার্কস একটা থাকে অ্যাটিটিউডের উপরে। হ্যাঁ, সো অ্যাটিটিউড আমরা দেখতে চাই সে আসলে টিম প্লেয়ার কিনা। তারপরে স্পেসিফিক আমরা অ্যাসেসমেন্ট নেই, ইঞ্জিনিয়ারিং লোক নেবো, আর্কিটেক্ট, তাহলে আমি হয়তো আর্কিটেকচারে কিছু পরীক্ষা নিলাম, সেগুলো স্পেসিফিক অ্যাসেসমেন্ট। স্ট্রাকচার ইন্টারভিউ, এটা অনেক ধাপে হতে পারে, যেমন গুগল, ফেসবুক এরা যখন জব দেয় অনেক ধাপে কিন্তু ইন্টারভিউ হয়। এবং বাংলাদেশে যারা বড় বড় অপারেশন আছে তাদের দেখবে যে অনেক ধাপে ইন্টারভিউ হয়। আমি কবে যেন একটা ইন্টারভিউ দিলাম, সেখানে একটা মানে প্রথম, আমার জন্য এটা প্রথম ছিল, সেখানে আমাকে 10টা কোশ্চেন দিয়েছে। হ্যাঁ, 10টা কোশ্চেন দিয়েছে এবং কোশ্চেন গুলো ভিডিও আকারে, কোশ্চেনটা পড়ে আমাকে টাইমও বাউন্ড করা আছে। এই 10টা প্রশ্ন আমাকে 40 মিনিটের মধ্যে আনসার করতে হবে, এবং আনসারটা হবে ভিডিওতে, ভিডিও রেকর্ড করে আমাকে সাবমিট করতে হবে। আমি তো প্রশ্নটা পড়ে আমি আবার বলছি ওটা আনসার, এবং ওটা রেকর্ড হয়ে যাচ্ছে। 3 মিনিট শেষ, নেক্সটটাতে আমি যেতে হচ্ছে, আমি আবার ভিডিও আমি বলছি সেটাই রেকর্ড হয়ে যাচ্ছে, এবং ওটা কিন্তু ইন্টারন্যাশনাল লোকজন আবার দেখতেছে এটা, তারপরে আসলে ওখান থেকে আবার ওরা করে। সেরকম স্ট্রাকচার বিভিন্ন ইন্টারভিউ হতে পারে। অ্যাবিলিটি টেস্ট আমরা দেখি, তাই না, যেটাকে অনেক সময় আইকিউ টেস্ট বলি, বিভিন্ন রিটেন পরীক্ষা বা ইয়া পরীক্ষা নেওয়া। আর একটা আমরা অনেক সময় করি ফোকাস গ্রুপস, তাই না? ফোকাস গ্রুপস মানে আমরা অ্যাক্টিভিটি দিই অনেক সময় একটা গ্রুপকে যে তোমরা কাজটা করো, এখন দেখি যে কোন গ্রুপটা ভালো করলো এবং গ্রুপের মধ্যে কারা কারা আসলে ভালো পারফর্ম করছে, এরকম আমরা ফোকাস গ্রুপ করে কিন্তু আমরা আবার অ্যাসেস করি।
তো এই 5টা অ্যাসেসমেন্ট আমরা কম বেশি সব জায়গায় ইউজ করি যখন আমরা লোকজনকে রিক্রুট করি। সো এখানে এগুলো এক্সাম্পল আছে, পরীক্ষা কিন্তু এটা আসতে পারে মাল্টিপল রেসপন্স প্রশ্ন হিসাবে, যে আমরা প্রি অ্যাসাইনমেন্ট করবো বা অ্যাসেস করবো কি কি টুল ইউজ করা যায়, ফর এক্সাম্পল দেওয়া থাকবে, আপনি টিক দিতে হবে। এই 5টা এই জন্য একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই প্রশ্নটা সহজ, মানে আপনি জাস্ট দুই একবার খেয়াল করলে মনে থাকবে আপনার। এই স্লাইডটা যেটা আমরা দেখতেছি যখন আমরা টিম বানাচ্ছি, এটা এখন সব জায়গায় আছে, তাই না? এই যে আমরা যে কথাটা বলতেছি এখানে, ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন, DEI। এটা আরেকটা নাম আছে GS কি যেন, ওটা বেশি পপুলার, GS কি যেন ভুলে গেছে আমি। সো মেইন হচ্ছে যে ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন। আপনার টিমে যাতে আমরা এরকম না করি যে আমরা বিশেষ কিছু লোকজনকে নিলাম না, হ্যাঁ, বা অন্য দেশের লোকজনকে নিলাম না, অন্য এলাকার লোকজনকে নিলাম না, এরকম যাতে না হয়। তারপরে এখন আমাদের যেমন আমার প্রজেক্টে বলা আছে যে আমার প্রজেক্টে যে ইন্ডাস্ট্রি হবে সেই ইন্ডাস্ট্রির মধ্যে 40% যাতে উইমেন পার্টিসিপেশন থাকে, জেন্ডার 40% নিতে হবে। এবং আমাদের প্রায় 20 কোটি টাকার মতো ট্রেনিং এর একটা ব্যবস্থা আছে। সেই ট্রেনিং এর মধ্যে বলা আছে যে আমরা 22,000 লোকজনকে ট্রেনিং দেবো। সেই 22,000 ট্রেনিং এর মধ্যে যাতে অবশ্যই 50-50 হয়, হ্যাঁ, বা 40-60 উইমেন পার্টিসিপেশন থাকে। 50% মেয়েদেরকে আমরা যাতে ট্রেনিং দিই এবং 50% যাতে ছেলেদের ট্রেনিং দিই। সো প্রজেক্টের টিম তৈরি করার সময় কিন্তু আমাদেরকে ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশন মাথায় রাখতে হবে। জেন্ডার, তারপর হচ্ছে এজ, তারপর হচ্ছে রিজন, ল্যাঙ্গুয়েজ, রিলিজন, এই সব কিছু কিন্তু কম্বাইন করতে হবে, হ্যাঁ, ওপেন থাকতে হবে। এবং আরেকটা আমরা ওই যে বলি যে হচ্ছে তাই না, ডিসেবল, হ্যাঁ, ডিসেবল শব্দটা কিন্তু এখন আর ইউজ করা ঠিক হবে না, আমরা এখন এটাকে বলি ডিফারেন্টলি অ্যাবলড। ডিফারেন্টলি অ্যাবল গাইডকে কিন্তু ইনক্লুড করতে হবে। এবং অনেক HR জায়গায় কিন্তু এখন বলা হচ্ছে যে এত % ডিসেবল লোকজনকে কিন্তু নিতে হবে আপনার অর্গানাইজেশন। আমি ICT যখন কাজ করেছিলাম কিছুদিন, তখন HR এর একটা পলিসি ছিল যে অবশ্যই প্রতিটা ডিপার্টমেন্টে এত % লোক ডিফারেন্টলি অ্যাবল লোকজনকে নিতে হবে, বুঝতে পেরেছেন? তারপরে আবার যে আমাদের ট্রান্সজেন্ডার যেটা আছে বাংলাদেশে, আমাদের বেশ ভালো ক্রাইসিস, মানে আমরা এদেরকে কোনো কাজে লাগাই না এবং এরা খালি কি ছিনতাই এবং কি ওই যে রাস্তাঘাটের মধ্যে করে ফেলে, পাড়ায় পাড়ায় গিয়ে আক্রমণ করে। সো এগুলো কিন্তু একটা বিগ ইস্যুস। তো সেগুলো আমাদেরকে কিন্তু কনসিডার করতে হবে DI এর মধ্যে, হ্যাঁ, ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন। এখানে একটা কথা বলি, আমার কাছে মনে হয় যদি আপনি ইনোভেটিভ কোনো কাজ করতে চান, তাহলে আসলে আপনার যদি ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশন না রাখেন, তাহলে কিন্তু মানে এরকম ইনোভেশন হবে না। এই জন্য এই যে আমেরিকা এখন লিড দিচ্ছে, সেকেন্ড ওয়ার্ল্ডের পরে আমেরিকা লিড দেওয়া শুরু করছে, তাই না? তার আগে তো ব্রিটিশ, হ্যাঁ, এরা চলছে। এবং দেখেন আমেরিকা কি করছে, মানে ইমিগ্রেশন নিয়ে যে ইয়াটা, এখন তো অনেক দেশ ওপেন করে দিয়েছে ইমিগ্রেশন, এখন তো অনেক ইজি হয়ে গেছে, তাই না? এবং সব দেশে দেখবেন ইমিগ্রেশন ওপেন আছে, কিন্তু কিছুদিন আগে কিন্তু এটা ওপেন ছিল না, অনেক দেশ লোকজনই নেয় না, তাই না? অনেক অনেক লোকজন ওই দেশে আছে 10 বছর 15 বছর, কিন্তু কোনো ইমিগ্রেন্ট তাদের করা হয় না। আমেরিকা কি করছে দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ডের পরে কিন্তু যে তার শত্রু, তাই না, জাপান, জার্মানি, আইনস্টাইন, রাশিয়া, যাকে পেয়েছে সবার জন্য কিন্তু ওপেন করে দিয়েছে। এবং তারা যে কালচার এবং ইয়ার যে ইকুইটি সৃষ্টি করেছে, ডাইভার্সিফিকেশন, এইটাই আমার কাছে মনে হয় অন্যতম অস্ত্র, যেটা তাদেরকে আসলে পুরো ওয়ার্ল্ড লিড করার জন্য মানে সক্ষমতা দিয়েছে, ডাইভার্সিটি। তো আমার মনে হয় ডাইভার্সিটি ছাড়া ইনোভেশন এবং আরো অনেকগুলো এইজ আপনি পাবেন না। এই জন্য গুগল বলেন, ফেসবুক বলেন, সবাই দেখেন বাংলাদেশে এসে বুয়েট থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে লোকজন রিক্রুট করে নিয়ে যাচ্ছে, তারা এসে, কারণ ডাইভার্সিটি। নাহলে তারা কিন্তু বাংলাদেশে বিজনেস করতে পারবে না, কারণ যদি এই কালচারটা তারা না বোঝে। সো রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে যেটা আমি প্রথমে বলেছিলাম, যে আমরা যে কি কি রিসোর্স নেব তার এন্ড টু এন্ড প্ল্যান করতে হবে। ওই যে আমরা প্রথম যেটা প্রসেসটা বলেছিলাম, HR প্ল্যান বা রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, সেখানে আসলে আমাদের কি কি রিসোর্স লাগবে, কি স্কিলের লাগবে এবং কি পরিমাণ লাগবে, টাইপ এবং কোয়ান্টিটি, এবং আমরা কিভাবে রিসোর্সকে অ্যাকোয়ার করবো, থ্রু আউট দ্য প্রজেক্ট কিভাবে ম্যানেজ করবো, এবং ফিজিক্যাল রিসোর্স আমরা কিভাবে আমরা কন্ট্রোল করবো, সেই পুরো ব্যাপারটাই রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানে লেখা থাকে। এবং রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানে নর্মালি এই জিনিসগুলো থাকে। সবাই খেয়াল করেন, বাম সাইডে হচ্ছে রোলস এবং রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে মেইন। কি কি রোল থাকতে হবে আপনার প্রজেক্টে? যেমন আমরা স্ক্রাম পড়েছি, স্ক্রামের রোল কি কি? স্ক্রামের রোল কি কি ছিল? প্রোডাক্ট ওনার, হ্যাঁ, স্ক্রাম মাস্টার, স্ক্রাম মাস্টার, টিম।
টিম, এই 3টা রোল ছিল। তার মানে আপনার প্রজেক্টে যদি স্ক্রাম ফলো করেন তাহলে রোল 3টা। আর এখন যদি আপনি আর এইভাবে তার হয় না, আপনি যখন অন্য প্রজেক্ট করবেন তখন আসলে রোল আরো ডিফারেন্ট থাকবে। ডেটাবেস, ডিবিএ, সিস্টেম, তারপরে কনস্ট্রাকশন হলে ডিফারেন্ট রোল থাকবে। সো প্রথমে আসলে আমরা এই কাজটা করি, প্ল্যানিং এর মধ্যে প্ল্যান করতে হবে। যখন আপনি রিসোর্স প্ল্যান তৈরি করবেন তখন আসলে রোলটা ডিফাইন করতে হবে, যে এই রোলে থাকবে তার অথরিটি কি কি থাকতে হবে এবং সে কি কাজ করবে, জব ডেসক্রিপশন, এটাকে আমরা রেসপন্সিবিলিটি বলছি। আর যে রোলটাতে কাজ করবে তার আসলে কি কি স্কিল থাকতে হবে, কম্পিটেন্সি কি থাকতে হবে, এই জিনিসগুলো আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানের মেইন কাজ। এটা ঠিক মতো না হলে সবকিছু উল্টাপাল্টা লেগে যাবে। এরপরে আমরা টিম বানাই, প্রতিটা প্রজেক্টে একটা অর্গানোগ্রাম থাকে, তাই না? আছে না সব প্রজেক্টের? যেখানে প্রজেক্ট ম্যানেজার আছে, তারপরে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার, তারপরে আপনি বিভিন্ন এইভাবে আমরা আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার্স এরকম করি, আমরা লেবার, ফোরম্যান, এভাবে আমরা কিন্তু একটা অর্গানোগ্রাম তৈরি করি। সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট অর্গানাইজেশন চার্ট বা প্রজেক্ট অর্গানোগ্রাম, ভিজুয়ালাইজ করার জন্য যে আমাদের কি কি রোল লাগবে। তারপরে এই যে মেইন কাজ হচ্ছে এইটা, প্রজেক্ট টিম রিসোর্স ম্যানেজমেন্ট, কিভাবে আপনি অ্যাকোয়ার করবেন বা আমরা এটাকে বলি স্টাফিং করবেন, কিভাবে ম্যানেজ করবেন। এবং আবার আরেকটা জিনিস যেটা মিস হয় সেটা খেয়াল করেছেন, লাস্টে কি রিলিজ কিভাবে হবে, রিলিজ প্ল্যান। তাই না? আমি দেখেছি যে অনেক বড় বড় অর্গানাইজেশনে প্রজেক্ট শেষ হয়ে যায়, কিন্তু যেহেতু রিলিজ প্ল্যান আমরা আগে থেকে করিনি, দেখা যায় 2-3 মাস কারো কোনো কাজ নাই। হ্যাঁ, 5-6 জনের বা 10-12 জনের কোনো কাজ নেই, খালি ঘুরতেছে, স্যালারি আবার নিচ্ছে 3 মাস। তার মানে আমাকে কিন্তু প্রজেক্ট শেষ হওয়ার পরে তারা কোথায় যাবে সেই রিলিজ প্ল্যানটা কিন্তু করতে হবে। ট্রেনিং স্ট্র্যাটেজি এন্ড রিকোয়ারমেন্ট, এটা তো খুবই ইম্পর্টেন্ট। ওটা আমরা ডেভেলপ যখন আমরা করবো টিমকে, তখন আমরা এই ট্রেনিং স্ট্র্যাটেজিটা থাকতে হবে। এবং সবাই মনে রাখবেন, ট্রেনিং প্ল্যান যদি এই সময় না করেন, প্রজেক্টের রিসোর্স প্ল্যানিং এর সময়, পরে কিন্তু ট্রেনিং এর জন্য কোনো বাজেট পাবেন না। হ্যাঁ, এখান থেকে কিন্তু বাজেটটা আপনি ক্যালকুলেট করবেন, যেটা আপনি এস্টিমেশনের সময় ইউজ করবেন। টিম কিভাবে ডেভেলপ করবেন তার মেথড আপনি ডিফাইন করতে পারেন। তারপর রিসোর্স কন্ট্রোল, এই রিসোর্স কন্ট্রোলটা কিসের? ফিজিক্যাল রিসোর্সের, ঠিক আছে, শুধু ফিজিক্যাল রিসোর্সের। এবং লাস্টে আরেকটা আছে হিউম্যান রিসোর্সের জন্য, সেটা হচ্ছে রিওয়ার্ড, রিকগনিশন আপনি কিভাবে দিবেন। আমরা অ্যাজাইলে একটা থিম পড়েছি না, প্রিন্সিপাল, যে মোটিভেটেড পিপল নিয়ে কাজ করতে হবে। সো টিম যদি মোটিভেটেড না থাকে, আনমোটিভেটেড লোকজনকে দিয়ে তো কোনো কাজ পাওয়া যাবে না। আপনারা একটা পড়েছেন না প্রবাদ, যে ঘোড়াকে আমরা টেনে হয়তো পানির কাছে নিয়ে যেতে পারবো, কিন্তু পানি খাওয়াতে পারবো, ঠিক আছে? এই জন্য রিওয়ার্ড এবং রিডাকশন ব্যবস্থা প্ল্যান এখান থেকে করতে হবে। এর সাথে টাকা পয়সা ইনভলভ আছে, তো সেগুলো আগে থেকে প্ল্যান না করলে টাকাও কিন্তু আপনি বাজেটে নিয়ে আসতে পারবেন। এবং রিওয়ার্ড এবং রিকগনিশনের মধ্যে পার্থক্য আছে, এটা নিয়ে আমরা একটা স্লাইড পরে গিয়ে পড়বো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিওয়ার্ড এন্ড রিকগনিশন। জাস্ট একটু হেডস আপ দেই, রিওয়ার্ড হচ্ছে ট্যানজিবল আর রিকগনিশন হচ্ছে ইনট্যানজিবল। তাহলে কেউ প্রজেক্ট হয়ে গেল, পারফর্ম করলো, তাকে আমরা 5,000 টাকা একটা চেক দিলাম, এটা কি হবে? রিওয়ার্ড হবে। আর যদি তাকে আমরা একটা ধরেন রিকগনিশন দিই, একটা সার্টিফিকেট দিই, হ্যাঁ, বা সবাই মিলে তাকে বলি যে ইউ হ্যাভ ডান গ্রেট, সেটা হচ্ছে আমাদের রিকগনিশন। এই 5-6টা স্টেপসও কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি, নিশ্চয়ই মনে আছে, যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম, প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এবং এটা হচ্ছে প্ল্যানিং এ, এই 3টা কিসে? এক্সিকিউশনে, তাই না? আর লাস্টেরটা হচ্ছে মনিটরিং কন্ট্রোল। তাহলে এই জিনিসটাই দেখবেন টিমের মধ্যে, ওই যে 7 টিমের মধ্যে খুব সহজভাবে বলা আছে। আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি, ভার্চুয়াল টিম। তা আমার টিমে যদি ভার্চুয়াল লোকজন থাকে, তাহলে প্রথম যেটা খেয়াল রাখতে হবে, প্রথমেই কাজ হচ্ছে যে একটা অবশ্যই গ্রাউন্ড রুলস বা টিম চার্টার তৈরি করতে হবে। যে আমাদের কমন সে আমরা 9টার সময় মিটিং করবো, তাহলে যারা ভার্চুয়ালি বিভিন্ন জায়গায় আছে তারা যাতে 9টার সময় কানেক্ট হয়ে যায়, এগুলোকে এনশিওর করা। তারপরে যেটা আমরা ভার্চুয়ালি আছি, তাহলে আসলে আমাদের তখন টাইমিংটা কিরকম হবে, আমাদের কিভাবে আমরা মানে একসাথে কাজ করবো, এগুলো আসলে আগে থেকে প্ল্যান করতে হবে। এবং ভার্চুয়াল টিম আসলে সবচেয়ে ইফেক্টিভ তখন হবে যখন আসলে আমরা ফেস টু ফেস, অ্যাজাইলে মনে আছে না প্রিন্সিপাল ছিল, ফেস টু ফেস কমিউনিকেশন হচ্ছে সবচেয়ে বেস্ট কমিউনিকেশন। তো আপনারা নিশ্চয়ই ছবিটা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 4 জনের সাথে, তাই না, যে দেখাচ্ছে 4 জনের সাথে কিন্তু ভিডিওতে দেখাচ্ছে। তো আমরা আসলে বেশিরভাগ জায়গায় কাজ করতে গেলে ভিডিওটা অন রাখলে তখন আসলে কানেকশনটা ভালো হয়। তো ভার্চুয়াল টিমে এটা এনশিওর করতে হবে।
ভার্চুয়াল টিমে কয়েকটা জিনিস দেখেন, ভার্চুয়াল টিমে অনেক বেনিফিট দিবে, তাই না? প্রথমের ইয়েটা একটু খেয়াল করেন, এই প্রথম তিনটা হচ্ছে কি বেনিফিট, ভার্চুয়াল টিম বেনিফিটস, তাই না? আইডিয়াল স্কিল আমরা পেতে পারি, আমার অর্গানাইজেশন নাই, আমি অন্য জায়গায় ভার্চুয়ালি নিয়ে নিলাম, যেটা আমাদের ওপেন সোর্সে যে আউটসোর্সিং এর যে কাজগুলো আমরা করি, অন্য জায়গায় আমরা স্কিল নিলাম। তারপরে কি হবে, যেহেতু সে নিজের জায়গা থেকে কাজ করতেছে, আমাদের ওয়ার্ক প্লেস কস্ট কিন্তু কমে যাচ্ছে, কোনো রিলোকেশন কস্ট নাই। দিস আর দ্য বেনিফিটস, স্যাম্পল প্র্যাকটিস ইয়ে দেওয়া হয়েছে। আরো অনেক বেনিফিট আছে, যেমন টাইমিং এর বেনিফিট আছে, তাই না? আমার এখানে রাত, ওখানে দিন, ফলে অনেক সময় কিন্তু ডাবল কাজ করতে পারি আমরা। একটা চমৎকার বই আছে, বইটার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট। ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, ওয়ার্ল্ড ইজ নট কি রাউন্ড, ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট। সো ওই বইতে দেখবেন যে খুবই চমৎকার কিছু এক্সাম্পল আছে যে কিভাবে ভার্চুয়াল টিম গ্লোবালি কাজ করতেছে, এবং আমেরিকানরা, হ্যাঁ, বা অন্য বাইরের যারা দেশ, তারা কিভাবে তাদের প্রোডাক্টিভিটি বা ওয়ার্কিং আওয়ার ডাবল করে ফেলেছে। হ্যাঁ, দেখা যায় যে যারা আমার পিএস, আমেরিকার কিছু অর্গানাইজেশনের পার্সোনাল সেক্রেটারি যারা, তারা ইন্ডিয়ায় বসে। ওই বইটা 2000 সালে লেখা, সেই সময় বলেছিল যে একটা বিল্ডিং এ, মানে একটা হাই রাইজ টাওয়ার, সেই টাওয়ারের পুরো টাওয়ারটাই হচ্ছে ব্যবসায় হচ্ছে পিএস অফ ডিফারেন্ট অর্গানাইজেশন অফ আমেরিকা। বিভিন্ন অর্গানাইজেশনের যারা পিএস, তারা এখান থেকে অফিস করে। তো ওখানে যে বস, উনি অফিস থেকে বের হয়ে যখন যায়, তখন কাজ অ্যাসাইন করে যায় তার পিএস কে, এবং উনি যখন অফিস থেকে চলে যাচ্ছেন আমেরিকায় 6টা বা 5টা 6টায়, তখন কিন্তু এদিকে ইন্ডিয়া কি হচ্ছে 7টা 8টা বাজতেছে। তার মানে সে তখন কিন্তু অফিসে ঢুকছে, এবং সে পেয়ে গেল যে তার বস এসব কাজ দিয়েছে। সে সারাদিন কাজ করে যখন তার অফিস টাইম শেষ এবং সাবমিট করে যাচ্ছে, তখন কিন্তু ওইদিকে আবার আর্লি মর্নিং হয়ে যাচ্ছে। ফলে আমি কিন্তু আমার টাইমকে ডাবল করে ফেলছি, এবং একদম হয়তো 1/3 কস্টে। ঠিক আছে, সেগুলো কিন্তু অনেক টাইমিং এর বেনিফিট আছে, কস্টিং এর বেনিফিট আছে, আবার অনেকগুলো কিন্তু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জে কিছু এক্সাম্পল দেওয়া আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কমিউনিকেশন চ্যালেঞ্জ। একজনকে কাছে পেলে যেভাবে কমিউনিকেট করা যায়, যতই আপনি টেকনোলজি ইউজ করেন, অত কিন্তু আপনি পাবেন না, তাই না? সেটা একটা প্রবলেম। তারপরে ইফেক্টিভ টিম পারফরমেন্স, অ্যাজ এ টিম পারফর্ম করা কিন্তু খুব টাফ, তাই না? সবাই মিলে এক কাজ করা আর ইন্ডিভিজুয়াল সব জায়গায় বসে সেটা পাওয়া খুব টাফ, এবং বন্ডিং অ্যান্ড টিম ডাইনামিক মে বি ডিফিকাল্ট টু ডেভেলপ। টিমের মধ্যে কোহেসিভনেস তৈরি করা টাফ হবে। সো দিস আর দ্য সাম চ্যালেঞ্জেস মেনশনড হিয়ার। আর এগুলোর কিভাবে সমাধান করা যায় তারও কিন্তু 2-3টা হেডস আপ দেওয়া আছে, দেখেন। তার মানে এমন কমিউনিকেশন টেকনোলজি ইউজ করবো আমরা, এবং এটা আমরা ট্রায়াল বেসিসে দেখবো যে কোনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমরা কি টিমস ইউজ করবো, নাকি জুম ইউজ করবো, না আমরা কি ইউজ করবো, মিট ইউজ করবো, এরকম নানান টুল হতে পারে। তারপরে ক্যালেন্ডার ম্যানেজমেন্ট, কানবান বোর্ড ইউজ করতে পারি আমরা, ভার্চুয়াল কানবান বোর্ড, যেটা আমরা এক্সাম্পল দিয়েছিলাম অ্যাজাইলে, যেমন ট্রেলো ইউজ করা যায়, বা আপনি জিরা ইউজ করতে পারেন। এগুলো দিয়ে আমরা শেয়ার্ড বোর্ড, তাহলে সবাই বুঝতে পারছে যে কোন কাজটা কে করছে, কি করতেছে, ওখানে কমেন্ট লেখা হয়, স্ট্যাটাস চেঞ্জ করা হয়, সবাই দেখতে পাচ্ছে, এবং একদম সবসময় ওপেন থাকে, ফলে সবাই দেখতে পাচ্ছে যে কে কিসে ইনভলভ। এরপর দেখেন লাস্টে একটা সার্কেল দেওয়া হয়েছে, দেখেছেন? এখানে আসলে পিএমআই বলছে যে এখন আপনারা আরো কিছু চিন্তা করেন, যে এই যে চ্যালেঞ্জ গুলো যেটা বলা হচ্ছে, এগুলো আমরা আরো কিভাবে সলভ করতে পারি। হ্যাঁ, এগুলো নিয়ে আসলে ক্লাসের মধ্যে চিন্তা করতে বলছে। ঠিক আছে, আমরা সবাই চিন্তা করি যে কিভাবে আরো বেটার করা যায়, যেহেতু এখন অনেক অফিসই, যেমন শুনলাম যে ব্রাকে 4 দিন অফিস আর 1 দিন হচ্ছে হোম অফিস, এরকম কিন্তু চলে আসতেছে। 3 দিন 2 দিন এরকম অনেকে এখন মেনটেন করতেছে। 4 দিন অফিসে গিয়ে অফিস করবেন, 1 দিন এখানে। আর অনেকে উল্টা করতেছে, 4 দিন বাসায় আর 1 দিন অফিসে। তো এটা কিন্তু এখন কমন হয়ে যাবে, তাই না? নিউ কমন এটা কিন্তু। তো কিভাবে ইফেক্টিভ হবে, এখন দেখবেন যে অনেক ট্রেনিং, নতুন নতুন ট্রেনিং আসছে কিভাবে ভার্চুয়াল টিমকে পারফরমেন্স বাড়ানো যায়। এগুলো নিয়ে দেখবেন যে লিঙ্কডইনে দেখতেছে নতুন নতুন কোর্স আসতেছে ভার্চুয়াল টিম নিয়ে। কিন্তু বাংলাদেশের প্রাইভেট অর্গানাইজেশন গুলো তো এগুলো ধারে কাছ দিয়েও যায় না। পারলে সপ্তাহে 7 দিন এনগেজ রাখে, 7 দিনে কাজ করাবে। এবং দেখবেন যে ইয়ার একটা আর্টিকেল আসছে যে আসলে কি বলতেছে যে হোম অফিসটা তো এখন মানে বাইরে তো বাংলাদেশে অনেক বড় বড় ইয়া করতেছে, মেনটেন করার চেষ্টা করতেছে 3 দিন 2 দিন বা 4 দিন 1 দিন, এটা নিউ নর্মাল হবে আর কি। বাইরে তো অলরেডি অনেক হয়ে গেছে, আগে থেকে ছিল এগুলো,
ওরা আসলে বলতেছে যে এটা হচ্ছে আপনার হার্ভার্ডের একটা টপিক আর্টিকেলে বলতেছে যে আসলে এই যে হোম অফিস যখন করা হবে তখন যাতে যেটা সবচেয়ে মানুষ ডিফিকাল্টি ফেস করতেছে যে কোনো পার্সোনাল টাইম নেই। ম্যানেজমেন্ট 10টার সময় মিটিং ডাকে, অনেক জায়গায় শুনতেছি 12টার সময় মিটিং কল করে, রাত 12টায়। আর বাসায় তো আছেন, সমস্যা কি? আমাদের কোভিড এর প্রথম দিকে এরকম হয়েছে। সো হার্ভার্ডের আর্টিকেলে দেখলাম তারা বলতেছে যে আসলে এই হোম অফিসের কমিউনিকেশনটা হওয়া উচিত অ্যাসিনক্রোনাস, নট সিনক্রোনাস। হ্যাঁ, এরকম এক্সপেক্ট করা যাবে না যে আমি ফোন দেবো এখনই তুমি আমাকে ব্যাক করবা, এখনই মিটিং করবা, এরকম না। অ্যাসিনক্রোনাস হবে যে আমি কাজটা দিলাম, সে তাকে অপশন দিয়ে দিলাম যে তুমি 2-3 ঘন্টার মধ্যে এটা করে আমাকে দিবা। এটা একদম সিনক্রোনাস আমরা চাচ্ছি না, তাহলে আসলে মানুষের লাইফটাই হেল হয়ে যাবে, যেটা অলরেডি হচ্ছে। আচ্ছা আসেন, এখানে আমরা এই টপিকে দেখতেছি অ্যাসাইন প্রজেক্ট রেসপন্সিবিলিটিস। তার মানে আমরা টিমের রোল ঠিক করেছি, লোকজনকে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি পি অ্যাসেসমেন্ট টুল দিয়ে। এখন আমরা আসলে তাদেরকে আসলে কিভাবে রেসপন্সিবিলিটি অ্যাসাইন করব সেটা কি বলতেছে দেখেন, যে সফট ফ্যাক্টর মাথায় রাখতে হবে, সবার এক্সপিরিয়েন্স, নলেজ, স্কিল, অ্যাটিটিউড, তারপরে গ্লোবাল রিজনাল রিপ্রেজেন্টেশন, এই সবগুলো কম্বাইন করতে হবে। আর এখানে দেখেন যে আমরা এই কথাগুলো পড়েছি, আমরা কিন্তু এখানে এখন যখন পড়বো দেখবেন যে বিভিন্ন স্লাইডে পাশাপাশি আমরা অ্যাজাইল, একই কাজটা অ্যাজাইলে কিভাবে করা হয় আর ট্রেডিশনাল প্রজেক্টে বা প্রেডিক্টিভে কিভাবে করা হয় সেটা কিন্তু আমরা মেনশন দেখবো। যেন এখানে বলা হয়েছে যে আমরা অ্যাসাইন করার সময় অ্যাজাইলে কি করি মনে আছে? সেলফ অর্গানাইজিং, তাই না? এবং আমরা বলেছিলাম সাইন আপ করে। সো সেলফ অর্গানাইজিং টিমস অ্যাসেস ওয়ার্ক রিকোয়ারমেন্টস এন্ড ডিটারমাইন হু উইল ডু দ্য ওয়ার্ক। বাইরে থেকে কেউ বলে দিবে না, নিজেরাই আমরা করবো, সাইন আপ করবো। আর ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কি করি? ইউ অ্যাসাইন, মানে প্রজেক্ট ম্যানেজার অ্যাসাইন করে টিম মেম্বার্সকে ডাব্লিউবিএস অনুযায়ী, বা ডাব্লিউবিএস আমরা পরে করবো, ওয়ার্ক বেটার স্ট্রাকচার, মানে কোন অ্যাক্টিভিটি কে করবে নর্মালি প্রজেক্ট ম্যানেজার অ্যাসাইন করে দেয় বা সিনিয়ররা অ্যাসাইন করে দেয়। ঠিক আছে, এই দুটো কিন্তু ডিফারেন্স আমরা অলরেডি জানি। এরকম কিন্তু আমরা প্রতিটা স্লাইডে দেখবো, বিভিন্ন স্লাইডে, যে কিভাবে অ্যাজাইলে করা হয়, কিভাবে আমরা ট্রেডিশনাল প্রজেক্টে অ্যাসাইনমেন্ট করি। আচ্ছা, রেটটা জানতে হবে। আমি আগে বলেছি এটা খুব একটা পড়ার কিছু নাই, মানে আপনার এক্সপিরিয়েন্স, অ্যাভেলেবিলিটি, স্কিল এগুলো মিলে আসলে রেটটা ডিফারেন্ট হয়। এখন আপনার আসলে ডিমান্ড এবং সাপ্লাই দেখতে হবে, আপনার কিরকম বাজেট আছে, কিরকম রিসোর্স লাগবে, ট্রেড অফ করে আপনাকে বেস্ট পসিবলটাই নিয়ে আসতে হবে। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার কিন্তু একটা বড় কাজ আছে, এটাকে ট্রেড অফ করে আপনাকে কিন্তু বের করতে হবে যে হুইচ রিসোর্স ইজ বেস্ট ফর ইউ, বেস্ট ফিট ফর ইউ। অ্যাসাইনমেন্ট নিয়ে এখানে কিছু কথা বলা আছে, এগুলো আমরা মেইনলি ট্রেডিশনাল প্রজেক্টে করি। টিম মেম্বার্স অ্যাসাইন টু দ্য প্রজেক্ট, তারপরে তাদের রোলস এবং রেসপন্সিবিলিটি অনুযায়ী অ্যাসাইন করি। টিম ডিরেক্টরি আমরা তৈরি করি, তাই না? টিম ডিরেক্টরি, সবার নাম ধাম, এমার্জেন্সি কন্ট্যাক্ট এইসব আমরা তৈরি করি। তারপর যে অর্গানোগ্রাম তৈরি করি আমরা, এবং প্রজেক্ট শিডিউলে তাদেরকে আমরা অ্যাসাইন করি কাকে কখন লাগবে। এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্টের একটা কাজ। আচ্ছা, এরপরে এই যে লাস্টের এখন 2-3টা স্লাইড আছে গাইডলাইন, মানে আমরা একদম শেষে চলে আসছি। আমরা এতক্ষণ যে নলেজ ব্লক গুলো আমরা দেখলাম, প্রতিটা স্লাইড ছিল একটা নলেজ ব্লক, সেই নলেজ গুলোকে আমরা এখন র্যাপ আপ করতেছি। হ্যাঁ, করে আমরা জাস্ট এই যে আগে যেগুলো পড়ছি সেগুলো এখানে বলতেছে, কি বলতেছে, এনশিওর দ্য টিম হ্যাজ দ্য নলেজ, স্কিল, অ্যাট্রিবিউটস এন্ড এক্সপিরিয়েন্স। মানে ওইভাবে টিমটা বানাতে হবে যাতে আমাদের প্রজেক্টের যেটা অবজেক্টিভ সেটা অ্যাচিভ করতে পারে পুরো টিমটা। তারপরে স্কিলের যাতে গ্যাপ না থাকে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেই গ্যাপটা মেট করতে হবে, ওখানে যাতে স্কোপ না হয়। ওকে, এবং গ্যাপটা অলওয়েজ 3 মিনিটে দেখতে হবে যে গ্যাপটা ফিল আপ হয়েছে কিনা, এবং ট্রেনিং দিতে হবে, দিয়ে আমাদের ওই স্কিলগুলোকে ফিল আপ করতে হবে। কিংবা যদি কোনো রিসোর্স ভালো পারফর্ম না করে তাহলে কিন্তু আমরা নিউ বেটার রিসোর্সকে আবার নিতে পারি। অলরাইট, এবং কাস্টমারকে অলওয়েজ এনগেজ করতে হবে, যেটা অ্যাজাইলের একটা থিম। এটা এখন সব প্রজেক্টের জন্য সত্য, যত কাস্টমারকে আমরা বেটার ইনভলভ করবো তত ভালো হবে। আমরা এখনো গাইডলাইনে আছি আর একটা স্লাইডে, যে নলেজ ট্রান্সফারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নলেজ ম্যানেজমেন্ট নিয়ে দেখবেন যে আমাদের বড় একটা টপিক আছে নলেজ ম্যানেজমেন্ট নিয়ে। সো আমাদের টিমের মধ্যে নলেজ ম্যানেজমেন্ট করতে হবে যাতে সবাই ধীরে ধীরে আমরা জেনারেলাইজ স্পেশালাইজ হতে পারি। হ্যাঁ, যারা আমরা আই শেপ ছিলাম তারা যাতে যাতে টি শেপ হতে পারে। সেই জন্য কোলাবোরেশন করতে হবে, নলেজ শেয়ারিং করতে হবে একজন আরেকজনের সাথে। যিনি প্রজেক্ট ম্যানেজার, স্ক্রাম মাস্টার, তিনি তার নলেজ গুলো শেয়ার করবেন, আবার অন্যদিকে একজন টিম মেম্বার আরেকজন টিম মেম্বারের সাথে নলেজ শেয়ার করবে, যাতে আমরা আরো বেটার, মানে যার যেটা গ্যাপ আছে আমরা যাতে
ইয়া করতে পারি। আর অ্যাজাইলে দেখেন মনে আছে ইনফরমেশন রেডিয়েটর, মনে আছে? এই সব টার্ম গুলো কিন্তু আমরা আগেই পড়ে আসছি, ফলে এখন সুবিধা হবে। ইনফরমেশন রেডিয়েটরের কিন্তু একটা উদ্দেশ্য হচ্ছে নলেজ শেয়ার করা, তাই না? এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট, কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। সেই ভিজিবিলিটি দিলে এটাও তো এক ধরনের ইনফরমেশন নলেজ আপনি ডিসিমিনেট করতেছেন। এইভাবে আমরা নলেজ শেয়ার করব। অ্যাজাইল এটাকে আমরা বলি আর নলেজ ট্রান্সফার কোথায় করা হয় অ্যাজাইলে? অ্যাজাইল ইভেন্টে যে আমি আপনাদের প্রশ্ন করেছি, নেম দ্য অ্যাজাইল ইভেন্ট অর সিরিমনি যেখানে আমরা নলেজ ট্রান্সফার করি, স্পেশাল ইয়াটার নাম কি? নলেজ ট্রান্সফার কোথায় করা হয়? মেইনলি রেট্রোস্পেক্টিভে, শেয়ারিং। হ্যাঁ, আর আমার ট্রেডিশনাল প্রজেক্টে আসলে রেট্রোস্পেক্টিভ শব্দটা ইউজ হয় না, আমরা বলি লেসন লার্ন সেশন। লেসন লার্ন সেশন আমরা এটা নিয়ে সামনে দেখবো। তাহলে কিন্তু আমাদের শেষ হয়ে গেল এই টপিকটা। হ্যাঁ, আমি জানি না কয়টা বাজে, 9:45 বাজে। আচ্ছা দেখেন, স্টুডেন্ট ম্যানুয়াল আমি একটু যাচ্ছি। এই যে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে স্ক্রিন। এই ডিফারেন্ট টিম গ্রাউন্ড রুলস খুবই ছোট, আমরা এটা কভার করে আজকে শেষ করব। তার আগে আমি আপনার এই জিনিসটা দেখিয়ে দিই যে বিল্ডের টিম আমরা পড়লাম না, এই যে স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন এই আপনার সবাই দেখতে পাচ্ছি না? দেখা যাচ্ছে না? সবার কিন্তু স্টুডেন্ট ম্যানুয়াল লাগবে কিন্তু, হ্যাঁ, পড়ার জন্য। আমি যে স্লাইডটা পড়ালাম সেই স্লাইডটার কিন্তু এই সেম ভাবে এখানে সাজানো আছে, দেখেন সবাই খেয়াল করেন যে ক্রিয়েটিং এ হাই পারফরমিং টিম, তার মধ্যে কিন্তু 5টা টপিক আছে, 7টা টপিক আছে। আমরা আজকে বিল্ডের টিম বললাম। এই বিল্ডের টিমে দেখবেন যে প্রতিটা যে স্লাইড পড়েছি আমরা, ওই যে এনাবল ডেলিভারেবলস এবং টুলস ছিল প্রথম স্লাইডে, তারপরে প্রজেক্ট টিম কাকে বলে ডেফিনেশন আমরা দেখেছিলাম, তার ডিটেলটা কিন্তু এখানে আছে। ফলে আপনার ওই স্লাইডটা আগে পড়বেন আর ডিটেলটা কিন্তু এখান থেকে পড়বেন। হ্যাঁ, দেখবেন অনেক ডিটেল কিন্তু আছে এখানে, কিন্তু আপনি অনেক কিছু পাবেন। তারপর টিমের কম্পোজিশন নিয়ে আমরা পড়েছিলাম, একটা স্লাইড ছিল। টিম মেম্বার রিকোয়ারমেন্টস নামে একটা স্লাইড ছিল, তার কিন্তু ডেসক্রিপশনটা এখানে আছে। ফলে আপনি প্রথমে স্লাইডের ওইটা পড়বেন, তারপরে এখানে কিন্তু এটা পড়বেন। ঠিক আছে? প্রজেক্ট স্টেক হোল্ডার নিয়ে কিন্তু আমরা পড়েছি, ডেফিনেশন ছিল, সেটা কিন্তু এখানে ডিটেল আছে। এবং এটা এই যে এরকম কিন্তু স্টেক হোল্ডার আমরা দেখেছি। হ্যাঁ, এই যে এক্সাম্পল অফ স্টেক হোল্ডার্স, ওখানে আমরা অন্যভাবে দেখেছিলাম। এখানে প্রজেক্ট ম্যানেজার, এই ছবিটা সেপারেশনও দেখবেন আছে। এই ছবিটা একটু বোধহয় একটু বোঝা দরকার, এই ছবিটা একটু ডিফারেন্ট। দেখেন এখানে প্রজেক্ট ম্যানেজার এখানে আছে, তাই না? তার খুবই কাছাকাছি যারা আছে, যারা প্রজেক্ট ম্যানেজারকে ইনফ্লুয়েন্স করে, তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে রিসোর্স ম্যানেজার। রিসোর্স ম্যানেজার মানে হচ্ছে যাদের কাছ থেকে আপনি রিসোর্স নিবেন, আপনার এইচআর পিপুল কিংবা প্রকিউরমেন্টের যারা ম্যানেজার, তাদের কাছ থেকে আপনি ফিজিক্যাল রিসোর্স নেবেন, আর এইচআর এর কাছ থেকে আপনি হিউম্যান রিসোর্স নেবেন। তারপরে পিপিপি ম্যানেজার্স। পিপিপি মানে কি? মানে অন্য প্রজেক্ট প্রোগ্রাম অথবা পোর্টফোলিও ম্যানেজার্স, তারা কিন্তু আপনার ইমিডিয়েট ইনফ্লুয়েন্স স্টেক হোল্ডার্স। হ্যাঁ, ইনফ্লুয়েন্স করবে যারা আপনাকে, বা আপনি করবেন যাদেরকে, এবং আপনার টিম। এর বাইরের যেটা সার্কেল আমরা দেখতে পাচ্ছি, পিএমও অফিস, স্টিয়ারিং কমিটি, গভর্নিং বডিজ, স্পন্সরস। হ্যাঁ, তারা কিন্তু আপনার ইমিডিয়েট স্টেক হোল্ডার্স, এর পরের লেভেলে। আর এরও আউটার লেভেলে যারা আছে দেখেন, এন্ড ইউজার, কাস্টমার, সাপ্লায়ার আর আদার স্টেক হোল্ডার্স। ঠিক আছে? সো এটা আসলে বলা হয় হ্যাঁ, মানে সার্কেল অফ ইনফ্লুয়েন্স বলে এই ফিগারটাকে, সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সো বুঝতেই পারছি আমরা, যারা কাছের সার্কেলে আছে তাদের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, আর যারা দূরের সার্কেলে আছে তাদের ইনফ্লুয়েন্স একটু কম। সো এগুলো মাথায় রেখে আসলে আপনাদের যে স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করতে হবে এবং প্ল্যান করতে হবে। সো এখানে কিন্তু অনেক জিনিস ডিটেল আছে এবং বেশি আছে, আমি হয়তো যেগুলো মুখে বলেছি। আর স্লাইডে কিন্তু জাস্ট কি ছিল, ইয়াটা ছিল, হ্যাঁ, পয়েন্টার গুলো ছিল। সো এগুলো কিন্তু এখান থেকে করতে হবে। সো এটা পড়ার পরে যে টেবিলটা আমি পড়িয়েছি আপনাদের রেসি চার্ট, তারপরে এগুলো সবগুলো নিয়ে কিন্তু একটা স্লাইড ছিল। এবং লাস্টে এসে ভার্চুয়াল টিমে আমরা পড়েছি, রেট নিয়ে আলোচনা করলাম, রিসোর্স অ্যাসাইনমেন্ট এবং গাইডলাইনটা যেটা 2টা স্লাইডে ছিলাম, সেটা কিন্তু এখানে 2টা জায়গায় আছে। এরপরে আমরা অ্যাক্টিভিটি নামে কিন্তু প্রতিটা চ্যাপ্টারে টপিকের শেষে আমরা অ্যাক্টিভিটি পাবো। অ্যাক্টিভিটি মানে এক্সারসাইজ, যেটা ক্লাসে করানোর কথা। এখানে দেখেন একটা সিনারিও আছে, সিনারিওটা আপনারা পড়বেন, পড়ার পরে এখানে দেখবেন যে কয়েকটা প্রশ্ন আছে।
এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে না, কিন্তু এই প্রশ্নগুলো আসলে আপনি এতক্ষণ যা পড়লাম আমরা তার উপর বেস করে প্রশ্নটা করা হয়েছে এবং বেস অন দিস সিনারিও। এই প্রশ্নগুলো অ্যান্সার আপনারা কাইন্ডলি নিজেরা করবেন। পরে এটা কিন্তু সবগুলো প্রশ্নের অ্যাক্টিভিটি কিন্তু অ্যান্সার আবার দেওয়া আছে এখানে। সবাই খেয়াল করেন, সলিউশন নামে একটা কিন্তু লাস্টের দিকে একটা অপশন আছে। এই সলিউশনে গেলে আপনি অ্যাক্টিভিটি এর যে 3টা প্রশ্ন ছিল, 3টা প্রশ্নের কিন্তু অ্যান্সার এখানে আছে। ঠিক আছে, আমি যেটা বললাম প্রথমে আসলে আপনি প্রশ্নগুলো নিজে সলভ করার চেষ্টা করবেন, করার পর আসলে ব্যাখ্যাটা দেখবেন যে আপনার সাথে মিলছে কিনা। আর কিছু আছে ক্লাসে আমি করাবো, এগুলো ডেসক্রিপটিভ, তো এগুলো পরীক্ষা আসবে না, জাস্ট আপনার মানে কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা সেটার উপর প্রশ্ন। আপনি একটু দেখে নিয়েন ওই প্রশ্নের অ্যান্সার গুলো, নিজের আগে চিন্তা করবেন, করার পর অ্যান্সার গুলো দেখবেন এবং দেখবেন যে আপনি অ্যালাইন্ড হয়েছেন কিনা সেই অ্যান্সারের সাথে। অলরাইট, সো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 1। তার মানে একটা টপিক শেষ হলো, আমাদের হাতে 10 মিনিট আছে। এই 10 মিনিটের মধ্যে আমার মনে হয় এটা খুবই ছোট টপিক, যেটা আমরা এখানে শেষ করে ফেলতে পারি। ডিফাইন টিম গ্রাউন্ড রুলস, খুবই ছোট টপিক। এটা আসলে এই ক্লাসে মানে একবার পড়লেই হয়ে যাবে, এটা আর দুইবারও পড়ার দরকার নেই আপনাদের। সো টিম গ্রাউন্ড রুলস মানে আমরা এখন টিম তৈরি করছি, আমরা আসলে যদি রুল সেট করে ফেলি, হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের জন্য আসলে সুবিধা হবে। সো এই টিম গ্রাউন্ড রুলসটা তৈরি করার পরে, গ্রাউন্ড রুলস মানে কি, মানে কয়েকটা বিষয় আসলে এখানে আমরা এনশিওর করি। সেটা হচ্ছে, দেখেন এখানে আসতেছে আমি, একটা হচ্ছে গ্রাউন্ড রুলস। তার মানে ধরেন আমরা 9টা থেকে অফিস শুরু করবো কিংবা 8টা থেকে অফিস শুরু করবো আমাদের প্রজেক্টের। বা দেখবেন যে আমি সেদিন যাচ্ছিলাম, এখানে দেখলাম যে মেট্রো রেলের টুল বক্স মিটিং হচ্ছে 8:30টার সময়, 8:30। সব টুল মাঝখানে রেখে সবাই মিলে মিটিং করতেছে, হ্যাঁ, মেট্রো রেলও। তার মানে বলাই আছে ওদের গ্রাউন্ড রুলস এর মধ্যে যে আমাদের 8:30টার সময় টুল বক্স মিটিং হবে, তারপর আমরা কাজে যাব। সো এগুলো হচ্ছে গ্রাউন্ড রুলস। হ্যাঁ, আর আরেকটা জিনিস আছে টিম নর্মস। নর্মসটা আসলে মেইনলি হচ্ছে অ্যাটিটিউড এবং বিহেভিয়ার। আমরা যে একটা টিম এনভায়রনমেন্টে কাজ করব, আমরা যদি আগেই বিহেভিয়ারের একটা গাইডলাইন তৈরি করি অ্যাটিটিউডের, যে আমরা কি এক্সপেক্ট করতেছি। হ্যাঁ, আমরা মানে কাউকে কোনো খারাপ কথা বলবো না, তারপরে কারোর সাথে কনফ্লিক্টে যাব না, তারপর আমরা পজিটিভ মাইন্ডসেট হব, ওপেন মাইন্ডেড হব, তারপরে কথা বলার জন্য সবাইকে স্কোপ দেব, তারপর আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল সেফটি এনশিওর করব। এই জিনিসগুলো হচ্ছে টিম নর্মস এর মধ্যে থাকবে। এই যে টিম গ্রাউন্ড রুলস, টিম নর্মসটা হচ্ছে স্পেশালি অ্যাটিটিউড এবং বিহেভিয়ারের এক্সপেকটেশন ফ্রম দ্য টিম। আর গ্রাউন্ড রুলসটা হচ্ছে মানে মানে আমরা কি রুল গুলো ফলো করি। এই সব জিনিসগুলো যে ডকুমেন্টটা থাকে, সেই ডকুমেন্টটাকে বলা হয় টিম চার্টার। মনে রাখি আমরা টিম চার্টার, দুইটা শব্দ খুবই ক্লোজ, একটা হচ্ছে প্রজেক্ট চার্টার, একটা হচ্ছে টিম চার্টার। উই আর টকিং অ্যাবাউট টিম চার্টার। প্রজেক্ট চার্টার নিয়ে পরে কথা বলবো। প্রজেক্ট চার্টারে প্রজেক্টের সবকিছু থাকে, আর টিম চার্টারে টিমের সবকিছু থাকবে। টিম কিভাবে রুল কি কি ফলো করবে এবং কি কি নর্মস ফলো করবে, সেটা টিম চার্টারে থাকে। এবং এই নর্মস এর মধ্যে, টিম চার্টারের মধ্যে যখন আমরা গ্রাউন্ড রুলস সেট করি, তখন আসলে আমরা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে লিখি। যদি কনফ্লিক্ট হয় তাহলে আসলে আমরা কিভাবে ম্যানেজ করবো, এটার রুলসটা কি হবে। যদি কনফ্লিক্ট হয় তাহলে আমরা প্রজেক্ট ম্যানেজারকে জানাবো, এরকম কিছু একটা থাকতে পারে। তারপরে ব্রেন স্টর্মিং আমরা একটা টুল হিসেবে ইউজ করবো। ব্রেন স্টর্মিং যখন আমরা চার্টারটা তৈরি করবো, একটা জিনিস মনে রাখতে হবে, টিম চার্টারটা তৈরি করার সময় কে তৈরি করবে টিম চার্টার? টিম চার্টার কে তৈরি করবে? আর টিম চার্টার কে তৈরি করবে? এই যে বিহেভিয়ার নর্মস কে তৈরি করবে? প্রজেক্ট ম্যানেজার। সবাই মিলে করবে। আচ্ছা, সবাই মিলে আমরা আমাদের নিজেদের রুল সেট করবো এবং আমাদের বিহেভিয়ার এক্সপেকটেশন, অ্যাটিটিউড এক্সপেকটেশন আমরা নিজেরা বানাবো অ্যাজ এ প্র্যাকটিস। এটা কেন? তাহলে আসলে আমরা যখন কোনো একটা রুল বানাই, আমরা যখন একটা অ্যাটিটিউড এক্সপেক্ট করি সবাই মিলে, তখন কি অলরেডি আমি কিন্তু বাই ইন হয়ে গেছি, মানে আমি নিজেই বানাইছি। এখন আমি তো নিজে ভায়োলেট করতে পারি না, যেটা আমরা নিজে বানাই সেটা ভায়োলেট করা কিন্তু ডিফিকাল্ট হয়। সেই জন্য অ্যাজাইল টিম যেটা প্র্যাকটিস করে, টিম চার্টার প্রজেক্টের শুরুতে তৈরি করা হয়। আমি অনেক ক্লাসে করেছি যে আমরা আসলে ওই যে হোয়াইট বোর্ডের মধ্যে লিখি যে আমরা এই ক্লাসে আমাদের টিম চার্টার কি হবে। অনেকে লেখে যে টাইমলি ক্লাসে জয়েন করতে হবে, তারপরে ক্লাসে কেউ যাতে নয়েজ না করে, বাইরে কথা বলার সময় যাতে আমরা মিউট করে রাখি, তারপরে প্রশ্ন করা যাতে হ্যান্ডস করি, এরকম। এগুলো হচ্ছে গ্রাউন্ড রুলস। এই যে অ্যাজাইল টিম করে বিভিন্ন পোস্ট ইন নোটে লিখে লিখে সবাই মিলে লেখে
লিখে তারপরে ওইটাই কিন্তু বোর্ডের একটা ইয়ার মধ্যে দেওয়ালের মধ্যে ফিক্স করে রাখেন, যাতে সবার সামনে থাকে দিস ইজ আওয়ার টিম চার্টার। হ্যাঁ, এবং কেউ যদি ভুলে গিয়ে অন্য কাজ করে তাহলে সবাই বলে দেয় যে তুমি কিন্তু টিম চার্টার ফলো করছো না। এবং এই টিম চার্টারে যে এক্সপেকটেশন গুলো এগুলো কিন্তু আবার আপডেট হবে। এই যে কখন আপডেট হবে, রেট্রোস্পেক্টিভে গিয়ে দেখবো যে আমাদের টিম চার্টারে আরো কোনো রুল অ্যাড করা দরকার কিনা, আরো কোনো নর্মস অ্যাড করা দরকার কিনা, আবার কোনটা রিমুভ করা দরকার কিনা, এইভাবে কিন্তু ওটা সবসময় আপডেট হতে থাকে। এই ব্যাপারটা যে ডকুমেন্টে আমরা রাখি, হ্যাঁ, সেটাকে আমরা বলি টিম চার্টার। টিম চার্টার তাহলে টিম নর্মস। কনফ্লিক্ট ম্যানেজমেন্টটা কি আমরা একটু ডিটেইলস কোনো কিছু আছে? হ্যাঁ, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা ডিটেইল টপিক আছে। ওকে, হ্যাঁ, একটা কিভাবে প্রজেক্ট ম্যানেজার কনফ্লিক্ট ম্যানেজ করবে তার একটা টপিক আছে। আমরা পড়বো পিপলের তো 7টা টপিক পড়তেছি, পিপলের নেক্সট 7টা টপিকে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নামে একটা টপিক আছে লেসন 4 এ। তাহলে প্রথমে আমাদেরকে টিম নর্মস সেট করবো আমরা, ঠিক আছে? মিটিং এর নর্মস কি হবে, কমিউনিকেশন নর্মস কি হবে, কনফ্লিক্টের নর্মস কি হবে, শেয়ার্ড ভ্যালুজ। ওই যে আমরা মনে আছে শেয়ার্ড ভ্যালুজ, স্কামের ভ্যালুজ কয়টা ছিল? স্কামের 5টা ভ্যালুজ ছিল। আর পিএম এর ভ্যালুজ কয়টা ছিল? পিএমআই এর 4টা ভ্যালুজ। 4টা ভ্যালুজ, রেসপন্সিবিলিটি, রেসপেক্ট, অনেস্টি, ফেয়ারনেস। ঠিক আছে, শেয়ার্ড ভ্যালুজ। সেই ভ্যালুজ গুলো কিন্তু আমরা আমাদের প্রজেক্টে সেট করতে পারি। স্কাম যেমন 5টা ফলো করে, আর পিএম এর 4টা আছে কিন্তু, যার উপর বেস করে কোড অফ এথিক্স দেখা। সো এটা হচ্ছে আপনার শেয়ার্ড ভ্যালুজ, ওগুলো আপনি প্র্যাকটিস করবেন। কিংবা আপনার যে প্রিন্সিপাল গুলো কোথায় নিয়ে আসতে পারেন আপনার টিম চার্টারে, যে 12টা প্রিন্সিপাল যেটা পিএমই এখন দিয়েছে, এগুলো আপনি অ্যাড করতে পারেন। ডিসিশন মেকিং এর সময় আমাদের নর্মসটা কিরকম হবে, ঠিক আছে? ওই যে দেখেন লাস্টে বলে দিয়েছে, যেহেতু পিএমআই এর আমরা জিনিস পড়ছি, বলে দিয়েছে যে আপনি আসলে পিএমআই কোড অফ এথিক্স এ যেগুলো এক্সপেকটেশন আছে, হ্যাঁ, নর্মস রিলেটেড, সেগুলো আপনি আসলে এখান থেকে নিতে পারেন। এবং যে 4টা যেটা আমরা বললাম, রেসপন্সিবিলিটি, রেসপেক্ট, ফেয়ারনেস, অনেস্টি, এগুলো কিন্তু আমরা ভ্যালু হিসেবে আমাদের সেট করতে পারি। এবং এটা ডিটেলটা এখানে আছে কোড অফ এথিক্স, আপনারা ডাউনলোড করে, আমি বলেছি অবশ্যই পড়তে হবে। আমি আশা করছি সবাই অলরেডি পড়ে ফেলেছেন। 8 পেজের একটা ডকুমেন্ট, ম্যান্ডেটরি পরীক্ষার জন্য। টিম চার্টার মানে যে ডকুমেন্টে আমরা সমস্ত নর্মস এবং গ্রাউন্ড রুলস গুলো লিখি, ওটাকে আমরা টিম চার্টার বলি। তাহলে টিম চার্টারে কি থাকে? অ্যাজ এ হোল সমস্ত নর্মস থাকবে এবং গ্রাউন্ড রুলস থাকবে। এখানে মানে ইনক্লুজ বলা আছে কি কি থাকে, শেয়ার্ড ভ্যালুজ, কমিউনিকেশনের গাইডলাইন, এবং ইভেন কি টুল ইউজ করবে সেটাও টিম চার্টারে বলা থাকবে। ডিসিশন মেকিং গাইডলাইন, কিভাবে ডিসিশন মেক করবেন সেটা বলা আছে এখানে। কনফ্লিক্ট রিজলভ কিভাবে করবো, মিটিং এর টাইম, ফ্রিকোয়েন্সি এবং চ্যানেল, হ্যাঁ, এগুলো আমরা লিখে রাখবো। অন্য যে কোনো ব্যাপার, শেয়ার্ড আওয়ার্স কখন হবে, ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটিস কখন করবেন। যেমন স্ক্রাম ইউজ করলে ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটিস কি করবো আমরা? রেট্রোস্পেক্টিভে করবো, আমরা অলরেডি ফিক্স করা আছে। কিন্তু ট্রেডিশনাল প্রজেক্টে আপনি হয়তো টিম চার্টে লিখে রাখবেন যে আমরা 2 সপ্তাহ পর বা 1 মাস পর আমরা ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটিস করবো। নলেজ শেয়ারিং মেথড কি হবে, আমি একটু ব্লু আকারে লিখেছি। হ্যাঁ, নলেজ শেয়ারিং এর ব্যাপারটা কিন্তু টিম চার্টে বলা থাকবে। নলেজ শেয়ারটা আমরা কখন করবো, কিভাবে করবো, টেকনিক গুলো কি হবে, এগুলো আমরা টিম চার্টে লিখে রাখতে পারি। সো ওই যে আমরা বললাম টিম চার্টের গ্রাউন্ড রুলস থাকে। গ্রাউন্ড রুলস মানে আসলে একদম, হ্যাঁ, রুল, এক্সপেকটেশন, ক্লিয়ার এক্সপেকটেশন কি চাচ্ছি আমরা টিম মেম্বারের কাছে। তার মানে আমরা লাইন ড্র করে দেখাচ্ছি যে আমরা আসলে এর বাইরে যাওয়া যাবে না, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, বাউন্ডারি, এর বাইরে আমরা যাবো না, এটা আমরা তোমার কাছে এক্সপেক্ট করছি। আর এটা কিন্তু সবাই মিলে ঠিক করতে হবে, নেগোসিয়েশন করে, সবার টিম সবাই মিলে, ঠিক আছে? একা একা যাতে আমরা না করি। অলরাইট। এবং এই যে আপনার টিম চার্টের মধ্যে এটাও কিন্তু থাকবে, আপনি এক্সটার্নাল সাথে যখন কমিউনিকেট করবেন কিভাবে করবেন, এবং ইন্টারনাল টিম মেম্বারদের সাথে কিভাবে কমিউনিকেট করবেন। এবং এখানে কিছু আইডিয়া দেওয়া আছে যে কমিউনিকেশন যাতে রেগুলারলি হয়, কোলাবোরেটিভ হয়, এবং সবাই যেটা এক্সপেক্ট করতেছে এটা যেটা আমরা ম্যানেজ করতে পারি, ঠিক আছে? সো ইন্টারনাল এবং এক্সটার্নাল কিভাবে আমরা কমিউনিকেশন করব সেটাও কিন্তু আমরা টিম চার্টারে লিখে রাখতে পারি। যদিও এর কিছু একটা অংশ আমরা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানেও আলোচনা করব, ওখানে আমরা লিখতে পারি, এখানে নাম লিখে ওখানেও লিখতে পারি। সবাই খেয়াল করেছেন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু একটা ডিটেইল চ্যাপ্টার আছে। আমরা এখানে জাস্ট বলতেছি, এই যে এই ফিগারটা দেখছি, বুঝি আমরা এটা কনফ্লিক্ট কিভাবে হচ্ছে, দৃষ্টিভঙ্গি, তাই না? অনেক সময় পারসেপশনের উপর কিন্তু কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। যিনি নিচ থেকে দেখতেছে উনি দেখতেছে 9, আর যে উপর থেকে দেখতেছে উনি দেখতেছে 6। হ্যাঁ, সো কনফ্লিক্ট যদি হয় সেটা আমরা কিভাবে ম্যানেজ করব সেটা নিয়ে আমরা পরে একটা টপিক পড়বো।
এখানে আমরা আসলে 3-4টা লিখে রাখতে পারি যে কনফ্লিক্ট হলে যাতে ইমিডিয়েটলি আমরা নিজেরা যুদ্ধ না করে নিজেরা টিমেই সলভ করার চেষ্টা করবো, যে না পারে তাহলে প্রজেক্ট ম্যানেজার ইনভলভ করবো। প্রজেক্ট ম্যানেজার যদি না পারে, এমন কিছু হয় যেটা তার বাউন্ডারির বাইরে, তখন সে হয়তো এইচআর ম্যানেজারের হেল্প নেবে। কিন্তু ওটা লাস্টে, কিন্তু মনে রাখতে হবে সমস্ত কিছু আমরা টিমের মধ্যেই সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? এর বাইরে গেলেই আসলে আরো সমস্যা। আমরা বলি না যে ঘরের ঝগড়া, সেটা যদি আপনি বাইরে নিয়ে যান তাহলে কিন্তু ঝগড়া আরো বড় হয়ে যায়, ছোট হয় না। এই জন্য নিজেরা ফাইট করে নিজেরা সলভ করে। এখানে দেখেন কিছু দেওয়া আছে যে আমরা এটা নিয়ে পরে একটা স্লাইড আছে, যে আমরা যদি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ঠিক মতো করি, এই টিক চিহ্ন মানে যদি ঠিক মতো করি, তাহলে কি হবে? আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভ হবে, পারফরমেন্স বাড়বে এবং প্রোডাক্টিভিটি বাড়বে। আর যদি ইনএফেক্টিভ হয় তাহলে কি হাড়ি পাতিল ভাঙছেন না বাসায়? ভাঙছেন? আমি একবার তো ঘুষি মেরে আমার ল্যাপটপের স্ক্রিনে ভেঙে ফেলছিলাম আগে। সো ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার কিন্তু হয়, অ্যানিমিসিটি তৈরি হয়, শত্রুতা তৈরি হয়, পুয়ার পারফরমেন্স এবং প্রোডাক্টিভিটি কিন্তু কমে যায়। এই জন্য কনফ্লিক্ট ম্যাচ করতে হবে। কনফ্লিক্ট হচ্ছে ইনএভিটেবল। যে কোনো 2 জন মিলে আমরা সংসার করি, তাতে কিন্তু ঝগড়া হয়, কনফ্লিক্ট হয়। আর আমরা 50 জনের টিম, 100 জনের টিম, সো কনফ্লিক্ট কিন্তু হবে। সেই জন্য আগে থেকে আমরা টিম চার্টারে যদি কিছু রুলস সেট করি, তাহলে হয়তো অনেকগুলো কনফ্লিক্টে আমরা অটোমেটিকলি বেঁচে যাব, ঠিক আছে? সো এটা গাইডলাইন্স। এই যে এতক্ষণ যে নলেজ ব্লক গুলো দেখলাম, তারপর ফাইনাল কিছু গাইডলাইন দেওয়া আছে, মানে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি কিভাবে এই টিম চার্টারটা নিয়ে কাজ করবেন। কি বলেছে দেখেন, এস্টাবলিশ গ্রাউন্ড রুলস ইন দ্য টিম চার্টার, ফোকাস অন কোর ভ্যালুস। ওই যে 4টা ভ্যালু বা স্ক্রামের 5টা ভ্যালু, বা আপনি ডিফাইন করতে পারেন। পিএম এর 12টা প্রিন্সিপাল থেকে আপনি হেল্প নিতে পারেন। তারপর অ্যাকাউন্টেবিলিটি, শেয়ার্ড এক্সপেকটেশন এবং ট্রান্সপারেন্সি, এগুলো নিয়ে আমরা গ্রাউন্ড রুলস সেট করবো। আমি ওই যে কানবান বোর্ড ইউজ করতেছি, কিন্তু আমি ভুল ইনফরমেশন দিচ্ছি ইচ্ছা করে, তাই তো আসলে হবে না। এগুলো গ্রাউন্ড রুলসে আপনি লিখে রাখবেন। টিম অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার রেসপন্ড টু ভায়োলেশনস অফ গ্রাউন্ড রুলস। এটাও অ্যাজাইল টিম আসলে এটা নিয়ে খুব একটা কথা বলবে না যে আমরা গ্রাউন্ড রুলস ভায়োলেশন করলে এই শাস্তি হবে, এটাও মেনশন করা ভালো। তাইলে আসলে আমরা সহজে হয়তো এটা ব্রেক করবো না, সেটা আমরা লিখে রাখতে পারি। কিন্তু শুরুর দিকে হয়তো করলাম না, পরে করলাম। এবং সিরিয়াস ভায়োলেশন হলে কি করবো সেটা আমরা লিখে রাখতে পারি। অনেক সময় এই জিনিসগুলো আমাদের কাজ দেয়। ধরেন আপনি হয়তো এমন টিমে কাজ করতেছেন যেখানে লেবাররা আছে, ড্রাইভাররা আছে, ফোরম্যান আছে, যেখানে আসলে এইসব ভায়োলেশন গুলো আসলে একদম লিখে রাখা দরকার। তাহলে হয়তো ম্যানেজমেন্টটা সহজ হবে। এই জিনিসগুলো আমরা টিম চার্টারের মধ্যে লিখে রাখবো। সো ডান। হ্যাঁ, এই সেম স্টুডেন্ট এনার্জি যান, ডিফাইন টিম রুলস, সব কিন্তু ডিটেইল আছে। খুবই ছোট টপিক দেখেন, এবং লাস্টে আবার দেখেন একটা সিনারির উপর বেস করে 3টা কোশ্চেন আছে। হ্যাঁ, এখানে লেসন 1-এ যতগুলো টপিক আছে, সবগুলো টপিকের আসলে এরকম ডেসক্রিপটিভ প্রশ্ন পরীক্ষা আসবে না, কিন্তু আপনারা এই সিনিয়রের উপর বেস করে প্রশ্নটা পড়ে নিজেরাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, আবার পরে অ্যান্সারটা দেখে নেবেন সলিউশন থেকে, ঠিক আছে? এখানে আমি টাইম নষ্ট করছি না। অনেক জায়গায় প্রশ্ন আছে যেখানে আমি আসলে সময় নিয়ে ব্যাখ্যা করব। সো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করি। আমরা 2টা টপিক শেষ করতে পারলাম। নেক্সট ক্লাসে আশা করছি বাকি 4টা বা 5টা টপিক আমরা শেষ করব। থ্যাংক ইউ। সো ক্লাস শেষ। কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি কোশ্চেনস। অর্থাৎ ক্লাস শেষ। সিমুলেটর যেটা অ্যাক্সেস দিয়েছেন, ওইটা তো আমরা এক্সাম দিতে থাকবো না? হ্যাঁ, সবাই দেখেন সিমুলেটর মোস্ট প্রবলি আমি দেখলাম লাস্টের 4 জন যারা ইমেল অ্যাড্রেস দিয়েছেন তারা আসলে খোলেন নাই, দেখলাম অ্যাকাউন্ট খোলেন নাই। আর বাকি সবাই কিন্তু আমি অ্যাক্সেস দিয়েছি। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? আমি জানি এই 4 জনে কি এখানে আছেন? এই 4 জন? আমার একটা ভুল হয়ে গিয়েছিল, আমি ইউজারে ইমেল অ্যাড্রেস দেইনি, নিজের নাম দিয়ে ফেলেছিলাম। তাতে সমস্যা নেই, আপনি ইমেল অ্যাড্রেস তো দিয়েছেন নাকি? কে বলতেছেন, রেজওয়ান নাকি? আরিফ ভাই, আমি আরিফ বলছিলাম। আরিফ বলছি। আপনি আপনার অ্যাকাউন্টটা আবার খুলেন, আপনাকে খুঁজে পেলাম না আমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আবার না নাই অন্য একটা ইমেল দিয়ে খুলেন। হ্যাঁ, তাহলে আমি অ্যাক্সেস দেবো। এখন অ্যাক্সেস দেওয়ার পর আমি আসলে সবাইকে পরীক্ষা দিতে বলছিলাম, বোধহয় একটা কেউ বোধহয় দেন নাই নাকি? আমি দিয়েছিলাম। আপনি দিয়েছিলেন? বুঝছেন কি অবস্থা, কিরকম মার্কস পেলাম আমরা? আমি 65 পাই। 60%? 15টার মধ্যে 9টা কারেক্ট হয়েছে। 9টা কারেক্ট হয়েছে। অলরাইট,
সো আজকে সময় নাই, নেক্সট ক্লাস হয়তো আমরা একটু দেখবো প্রশ্নগুলো, যেগুলো ভুল হলো ওগুলো একটু একটু ব্যাখ্যা করবো আমরা। আমি যেটা দেখাতে চাচ্ছি, যারা এখন আমরা যেহেতু অ্যাজাইলটা পড়া হয়ে গেছে কিন্তু, তাই না, মোটামুটি অ্যাজাইল কিন্তু আমরা পড়েছি, যারা একটু মানে পরীক্ষার ব্যাপারে একটু অ্যাগ্রেসিভ তারা একটু খেয়াল করেন যে আমি একটু সিমুলেটরটা দেখাচ্ছি। এই যে এখানে সবার অ্যাক্সেস দিয়েছি, কিন্তু ওই 4 জনকে দিতে পারিনি যেহেতু তারা এখনো ক্রিয়া করেনি। এই পিএমপি এক্সাম সিমুলেটর 2022 এখানে একটু যেতে হবে। নেট স্লো নাকি? নেট কি হলো? নেট স্লো নাকি সার্ভার ডাউন? হ্যাঁ, চলে আসছি। এখানে দেখেন, সবাই খেয়াল করেন, আমরা যেহেতু অ্যাজাইল পড়েছি, এখানে দেখবেন অ্যাজাইলের উপর অনেকগুলো কোশ্চেন আছে, দেখেছেন এই সেটটাতে কিছু ভিডিও আছে এবং কিছু লিঙ্কও দিয়েছি আমি। এই যে এখানে কিন্তু অ্যাজাইলের উপর অনেকগুলো কোশ্চেন আছে, এগুলো অবশ্যই সলভ করুন। এগুলো এখন আপনারা সলভ করা শুরু করেন। হ্যাঁ, যেহেতু আমরা অ্যাজাইল অলরেডি কমপ্লিট করেছি, হ্যাঁ, তাহলে আপনি এগুলো সলভ করা শুরু করতে পারেন। এবং এখানে কোশ্চেন খুবই কঠিন আছে দেখবেন, ঠিক আছে, অনেক হার্ড কোশ্চেন। সলভ করবেন, তখন আসলে বুঝতে পারবেন যে আসলে কি ধরনের কোশ্চেন হয়। এবং আসলে এই বেশিরভাগ কিন্তু অ্যাজাইল প্র্যাকটিস গাইড থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, সো তখন অ্যাজাইল প্র্যাকটিস গাইডের ওই অংশটা একটু পড়তে হবে আপনাকে, কেন বুঝলেন না বা কি হলো। ঠিক আছে, প্রতিটা প্রশ্নের কিন্তু রেশনাল আছে, ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো একটু ঠিক মতো পড়বেন। ব্যাখ্যা পড়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রশ্নের অ্যান্সার কেন কারেক্ট হলো, অনেক সময় আমরা ভুলে কারেক্ট করে ফেলি, না বুঝে কারেক্ট হয়ে যায়। ব্যাখ্যাগুলো কিন্তু পড়বেন যে কেন কারেক্ট হলো আর কেন আপনার ভুল হলো। এই ব্যাখ্যাটা পড়লে কিন্তু আপনার লার্নিংটা অনেক পারফেক্ট হবে, কনসেপ্ট গুলো অনেক পারফেক্ট হবে। এমনি ক্লাসে দিয়ে ওরকম পারফেক্ট শিখেছি আমরা, কিন্তু আসলে কিভাবে অ্যাপ্লাইড হয়, প্রশ্ন সলভ করলে আপনি সেই অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবেন। আপনারা অ্যাজাইল যেহেতু অলরেডি পড়া হয়েছে, আপনারা কিন্তু এগুলো প্র্যাকটিস করা শুরু করতে পারেন যারা অ্যাগ্রেসিভ পরীক্ষার ব্যাপারে, এই অ্যাজাইল সেকশনটা। ঠিক আছে, ঠিক আছে তাহলে, হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ।